পড়াবো বিজনেস স্টাডিজের ৩ নম্বর চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে কারবারি পরিবেশ। ঠিক আছে, বিজনেস এনভায়রনমেন্ট। তো দেখ, এই চ্যাপ্টারের মধ্যে কনসেপ্ট কি কি আছে, মানে কি কি পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, এই ধারণা পড়তে হবে, মানে কারবারি পরিবেশ সম্পর্কে পড়তে হবে, কাকে বলে এই সমস্ত জিনিস জানতে হবে। কারবারি পরিবেশ এর গুরুত্ব পড়তে হবে, গুরুত্ব। কারবারি পরিবেশের বিভিন্ন দিকগুলো পড়তে হবে, ডিমেনশন, ভেরিয়াস ডিমেনশন অফ বিজনেস এনভায়রনমেন্ট, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, রাজনৈতিক ও আইনগত দিক। উদারীকরণ বলে একটা টপিক আছে, এখানে পড়তে হবে উদারীকরণ, বেসরকারীকরণ আর বিশ্বায়ন, এলপিজি, এটা পড়তে হবে। অর্থ ধারণা আর উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়নের বিশেষ প্রসঙ্গ উল্লেখ করে কারবার এবং শিল্পের প্রবর্তনে সরকারি নীতির প্রভাব। মানে এইটাই হচ্ছে এই চ্যাপ্টারে আছে, ছোট চ্যাপ্টার। করবো কি, পরিবেশ। প্রথমে দেখ লেখা আছে পরিবেশ কাকে বলে, পরিবেশ কাকে বলে এই জিনিসটা পড়ি। পরিবেশ কাকে বলে, নর্মাল জিনিস। পরিবেশ কাকে বলে, এনভায়রনমেন্ট কাকে বলে, মানুষের চারদিকে যা কিছু বিদ্যমান। ঠিক আছে, মানুষের চারদিকে মানে আমাদের চারদিকে যা কিছু দেখতে পাই, ঠিক আছে, যা থেকে মানুষ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি খুঁজে পায়, ঠিক আছে, তাকেই পরিবেশ বলে। তাহলে বোঝা গেল পরিবেশ কাকে বলে, মানুষের চারদিকে যা কিছু বিদ্যমান, যা থেকে মানুষ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি খুঁজে পায়, তাকেই পরিবেশ বলে। এক কথায় মানুষ যে পারিপার্শ্বিক অবস্থা বা আবেষ্টনের মধ্যে বেঁচে থাকে এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ চালায়, সেগুলি হলো পরিবেশ। মানুষের অর্থনৈতিক জীবনে পরিবেশের প্রভাব সুদূর প্রসারী। পরিবেশের পার্থক্যের জন্য মানুষের জীবনযাত্রার পার্থক্য দেখা দেয়। মানে মোট কথা, এই প্যারা থেকে তোকে বলে পরিবেশ কাকে বলে, পরিবেশ কাকে বলে এটা বলেছে। মানুষের চারদিকে যা কিছু বিদ্যমান, মানে মানুষের চারদিকে যা কিছু জিনিসপত্র দেখা যায় এবং যা থেকে মানুষ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো খুঁজে পায়, তাকেই পরিবেশ বলে। এটা ছিল পরিবেশ। মানে বুঝতে পারছিস পরিবেশ কাকে বলে, এই যে তোর আশেপাশে যা কিছু দেখা যাচ্ছে এটাই হচ্ছে পরিবেশ। ঠিক আছে তো, বলছে এ তার পরিবেশ গেল, এবার বলছে বলো পরিবেশ না কারবারি পরিবেশ কাকে বলে। বলছে পরিবেশের যে সমস্ত উপাদান কারবারি কার্যকলাপ ও তার ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় কারবারি পরিবেশ। তাহলে কি বলে যায়, পরিবেশের যে সমস্ত উপাদান, পরিবেশের যে সমস্ত উপাদান কারবারি কার্যকলাপ ও তার ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে, মানে কারবারের কাজকর্ম এবং তার ম্যানেজমেন্টকে কন্ট্রোল করবে, ঠিক আছে তো। পরিবেশের যে সমস্ত উপাদান তাকে কারবারি পরিবেশ বলে। যেমন কি কি হতে পারে, দেশের সামাজিক পরিবেশ। বলছে দেশের সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ও কারিগরি পরিবেশের সম্মিলিত প্রভাবে কারবারি পরিবেশের প্রকৃতি নির্ধারিত হয়। তাহলে এখানে একটা জিনিস কি পেলাম, কারবারি পরিবেশের প্রকৃতি কিভাবে নির্ধারণ করা হয়। দেশের সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, কারিগরি পরিবেশ, এদেরকে সম্মিলিতভাবে মানে একসাথে কারবারি পরিবেশের প্রকৃতি নির্ধারণ। পরিবেশের অনুকূল প্রভাবে কারবারের যেমন সমৃদ্ধি ঘটে, মানে পরিবেশের না কিছু ভালো দিক থাকে, আবার খারাপ দিক থাকে, মানে পরিবেশের কিছু অনুকূল প্রভাব থাকে, আবার কিছু প্রতিকূল প্রভাব থাকে। তো বলছে পরিবেশের অনুকূল প্রভাবে কারবারের যেমন উন্নতি হয়, সমৃদ্ধি ঘটে, দেশের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় হয়, তেমনি যদি প্রতিকূল প্রভাব হয় না, যদি পরিবেশের যদি প্রতিকূল প্রভাব হয়, পরিবেশের প্রতিকূল প্রভাবে কার্বনের প্রসার ব্যাহত হয়। তাহলে কি বুঝতে পারলি, পরিবেশের অনুকূল প্রভাব থাকলে কি হবে, ঠিক আছে, আর প্রতিকূল প্রভাব থাকলে কি হবে। প্রতিকূল অনুরূপ মানে অনুকূল, যদি এখানে বলছে অনুকূল প্রভাব থাকে তাহলে কার্বনের উন্নতি ঘটবে, আর প্রতিকূল প্রভাব থাকলে কার্বনের উন্নতির মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। তাই উপযুক্ত কারবারি পরিবেশ যে কোনো দেশের আর্থিক উন্নতি ও কারবার সম্প্রসারণে ভীষণভাবে সাহায্য করে। তাই যদি ভালো কারবারি পরিবেশ থাকে তাহলে দেশের অর্থনৈতিক উন্নতি মজবুত করে, ঠিক আছে। এটা ছিল কারবারি পরিবেশ। বলছে কারবারি পরিবেশ, কারবারি পরিবেশের ধারণা। এখানে দেখ, এখানে যেখান থেকে এখানে কি বলেছে যে নর্মাল কথা বলছে, মানুষ চেতনা সমৃদ্ধ জীব, মানে আমাদের মধ্যে চেতনা আছে, ঠিক আছে তো। মানুষ চেতনাজাত অভাববোধ, ঠিক আছে, মানব সভ্যতার কৃষ্টি সাধনে সহায়ক হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল পারিপার্শ্বিক অবস্থার ঘাত প্রতিঘাতে মানুষ প্রতিফলিত হয়, এটা নর্মাল জিনিস পড়ার দরকার নেই কিছু। এখান দিয়ে এটা ইম্পর্টেন্ট লাগলো, এনভায়রনমেন্ট শব্দটা কোথাকার শব্দ, ফরাসি শব্দ। এটা দাগ দিতে পারিস তুই, ওইভাবে দাগ দিতে পারি। এনভায়রনমেন্ট কথাটা একটা ফরাসি শব্দ, ঠিক আছে, ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে।
এটা কোন ফ্রেঞ্চ ওয়ার্ড কোথা থেকে এসছে? এনভায়রন, ঠিক আছে, এনভায়রন বা এনভায়রনার, ঠিক আছে, এনভায়রনার, ঠিক আছে, থেকে এসছে, যার অর্থ হলো চারিদিক। তোকে বলতে পারি এনভায়রনমেন্ট ওয়ার্ডটা কোথাকার ওয়ার্ড? এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ফ্রেঞ্চ ওয়ার্ড, কোন ফ্রেঞ্চ ওয়ার্ড? এনভায়রন বা এনভায়রনার থেকে এসেছে, ঠিক আছে, যার অর্থ হলো চারিদিক। অর্থাৎ মানুষের চারদিকে যা কিছু বিদ্যমান তাই হলো পরিবেশ। তাহলে কি বলতে হলো? পরিবেশ এক কথায় পরিবেশ, আমাদের চারদিকে যা কিছু দেখায় তাকে পরিবেশ বলে। যেমন আমাদের আমাদের চারদিকে কি কি দেখতে পাই আমরা? ভূপ্রকৃতি দেখতে পাই, ভূপ্রকৃতি দেখতে পাই, জলবায়ু দেখতে পাই, মাটি দেখতে পাই, খনিজ সম্পদ দেখতে পাই, নদ নদী দেখতে পাই, গাছপালা, মানুষের শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, অর্থনৈতিক কাজকর্ম, এইগুলো সব পরিবেশের মধ্যে পড়ে। সুতরাং যেসব প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, কারিগরি অবস্থা কারবারকে প্রভাবিত করে তাকেই কারবারি পরিবেশ বলে। তাহলে এই যে এখানে এক্সাম্পল গুলো দেখতে পাবেন, কিছু কিছু জিনিস প্রাকৃতিক জিনিস, প্রকৃতি রিলেটেড, যেমন জলবায়ু, এটা কি? তারপর হচ্ছে তোমার ভূপ্রকৃতি, ঠিক আছে, এগুলো সমস্ত প্রকৃতি রিলেটেড। নদ নদী, তা এগুলো সব প্রকৃতি রিলেটেড। তেমনি কিছু সামাজিক থাকে, কিছু সামাজিক থাকে, কিছু ও অর্থনৈতিক থাকে। কি হচ্ছে তুই? স্ক্রিনশটটা সেন্ড করো। কিসের? মাইনে ও আচ্ছা, না আমাকে পাঠিয়ে দিদি পাঠিয়েছে। প্রাকৃতিক, সামাজিক, তাহলে কিছু কিছু জিনিস আছে প্রাকৃতিক, মানে বললাম আমাদের চারপাশে যা কিছু বিদ্যমান তাকেই পরিবেশ। তো আমাদের চারপাশে কি কি দেখা যায়? প্রাকৃতিক কিছু থাকে, কিছু সামাজিক থাকে, কিছু অর্থনৈতিক থাকে, ঠিক আছে তো, তারপর কিছু রাজনৈতিক থাকে, কিছু কারিগরি অবস্থা। এই যে যারা ব্যবসা করে না, বিজনেস করে, যারা বড় বড় বিজনেস করে, রাজনীতি ওদের কিন্তু প্রভাব বিস্তার করে। রাজনীতি অনেক প্রভাব বিস্তার করে যে এরকম লোকজনকে চাকরি দিতে হবে, মানে এইগুলি তোকে বলা হবে। অ্যাকচুয়ালি এখানে পরিবেশ সম্পর্কে এইগুলোই বলা হবে। পরিবেশ কি বলে? একটা প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বিজনেসকে অনেকভাবে প্রভাবিত করে, প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে। তো বলবো কিভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশের পর কি বললাম? রাজনৈতিক পরিবেশ প্রভাবিত করে, অর্থনৈতিক পরিবেশ প্রভাবিত করে, সামাজিক পরিবেশ প্রভাবিত করে। সমস্ত পরিবেশই কিন্তু মানে আমরা তো পরিবেশেরই তো একটা পার্ট, তাই না? তো সমস্ত পরিবেশই কিন্তু বিজনেসকে প্রভাবিত করে, বিজনেসকে প্রভাবিত করে। যেমন দেখবি কিছুক্ষণ পরেই বলবো, যেমন দেখবি তুই যেখানে ব্যবসা করছিস সেখানে তোর যদি প্রাকৃতিক পরিবেশ অনুকূল হয় তাহলে তুই ব্যবসা করবি। যেমন দেখবি তোর ব্যবসা করতে গেলে দেখবি পাহাড় অঞ্চলে খুব একটা কোম্পানি খোলে না। পাহাড় অঞ্চলে কোম্পানি খোলে কেন? ওখানে কি? ওখানে সমস্ত রকমের অসুবিধা। কিসের অসুবিধা? কত অসুবিধা। মানুষ কোথায় খোলার চেষ্টা করে? কোম্পানি সমতলে, সমতলে খোলার চেষ্টা করে, যেখানে সমস্ত সুযোগ সুবিধা আছে। পাহাড়ি অঞ্চলে কেন খোলে না? অনেক রকমের সমস্যা হবে, সেগুলো বলবো, এখানে সব আছে, লেখা আছে। মানে মেন হচ্ছে ব্যাপারটা এই যে পরিবেশে যে নামগুলো বললাম, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, ঠিক আছে। তারপরে ধর্মীয় পরিবেশও থাকবে দেখবি, ধর্মীয় পরিবেশ, ঠিক আছে তো। তো এরকম অনেক পরিবেশ আছে যেগুলো তোর বিজনেসকে এফেক্ট করবে, ঠিক আছে। তো এই যে এই ভালো জিনিসগুলো বিজনেস, কিছু কিছু ভালো জিনিস থাকে যার ফলে বিজনেসের অনেক উন্নতি হয়। আবার এইখানে কিছু কিছু খারাপ জিনিস থাকে যার ফলে বিজনেস উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে এখানে কারবারি পরিবেশকে দুভাগে ভাগ করা যায়। কারবারি পরিবেশ দু রকমের হয়। কি কি হয়? একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। কি বললাম? একটা আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ মানে কি জানিস? ভিতরে। আর বাহ্যিক মানে বাইরে। তাহলে এটা মাথায় রাখবি। কারবারি, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। কারবারি পরিবেশকে কয় ভাগ করে? দুভাগ করে, একটা আভ্যন্তরীণ পরিবেশ, একটা বাহ্যিক পরিবেশ। আভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে? মানে ভিতরের পরিবেশ কাকে বলে? আর বাহ্যিক মানে বাইরের পরিবেশ কাকে বলে? বলছি আভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে? ওই যে বললাম ভেতরে, ভেতরে, ভেতরে হলে আভ্যন্তরীণ আর বাইরে হলে বাহ্যিক। বলছে কারবারি সংস্থার অভ্যন্তরে, মানে তোর হচ্ছে কোম্পানি আছে, কোম্পানির মধ্যে, অভ্যন্তরে মানে মধ্যে, কারবারি সংস্থার অভ্যন্তরে যেসব উপাদান কারবারি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, মানে তো দোকানের ভেতরে বলতে পারিস, দোকানের ভেতরে যে সমস্ত উপাদান কারবারি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে তাকে বলা হয় আভ্যন্তরীণ পরিবেশ। আর বাহ্যিক পরিবেশ কাকে বলে? কারবারি সংস্থার বাইরে যেসব উপাদান কার্বন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে তাকে বাহ্যিক পরিবেশ। একটা ভেতরে যে সমস্ত উপাদান প্রভাব বিস্তার করে তাকে বলে বাহ্যিক। ভেতরে যে সমস্ত উপাদান
কার্বনের উপর প্রভাব বিস্তার করে সেটাকে কি বলে আভ্যন্তরীণ। আর যে বাইরের যে সমস্ত উপাদান তোর বিজনেসকে প্রভাব ফেলে, এফেক্ট করে, তাকে বলে বাহ্যিক পরিবেশ। যেমন ভেতরের কোন উপাদান আমার বিজনেসকে প্রভাবিত করে? আমার বিজনেস আমার কোম্পানির মানে যে ব্যবসা, ওই ব্যবসার ভিতরে কারা থাকে? দোকানের ভিতরে কারা থাকে? মালিক থাকে, কর্মচারী থাকে। কর্মচারী, দেখি এখানে কিছু লিখেছে কিনা। বলছে শ্রমিক কর্মচারীদের কর্মক্ষমতা ও কর্মকুশলতা, ভালো ব্যবস্থাপনা। অনেক বড় বড় কোম্পানিতে শুধু মালিক আর কর্মচারী থাকে না, ম্যানেজমেন্টের লোক থাকে। ম্যানেজমেন্ট যারা ব্যবসাটাকে সবসময় মালিক ধরাই দোকানে থাকে, ঠিক আছে? অনেক বড় বড় ব্যবসার মালিক থাকে না, ম্যানেজাররা থাকে। ম্যানেজাররা ব্যবসাটাকে আরো বড় করার চেষ্টা করে, আর ম্যানেজমেন্টের লোক থাকে। দেখবি অনেক বড় বড় কোম্পানি আছে, দেখবি মালিক কোথায় থাকে? মালিক, ওর কোম্পানি আছে কলকাতায়, মালিক থাকে ইউএসএ। থোড়াই দেখাশোনা করতে পারে? ওর ম্যানেজমেন্টের লোক থাকে যারা সব দেখাশোনা করে। কোন কর্মচারী কখন আসছে যাচ্ছে, কেমন কাজ করছে, সব তদারকি করে, ঠিক আছে? ম্যানেজমেন্টের লোক। তাই এখানে কি হচ্ছে? ভালো ব্যবস্থাপনা, কারবারের সাংগঠনিক কাঠামো, অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার, ঠিক আছে? এইগুলো কিছু আভ্যন্তরীণ পরিবেশের মধ্যে পড়ছে। তাহলে তুই ভাব না, যন্ত্রপাতি ব্যবহার করে, যন্ত্রপাতি কারখানার বাইরে থাকবে, মানে কোম্পানির বাইরে থাকবে না ভিতরে থাকবে? ভিতরে থাকবে। তো এইগুলো হচ্ছে আভ্যন্তরীণ পরিবেশের মধ্যে পড়ছে। শিল্প, ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য, মানে আমাদের শিল্পের উন্নতির জন্য, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য কি দরকার? প্রয়োজন কুশলী কর্মী। কর্মী দরকার। সিম্পল ব্যাপার, যেকোনো ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য কি দরকার? কর্মী দরকার। তাই বলছে প্রয়োজন দরকার কর্মী। দক্ষ কারিগর দরকার, ঠিক আছে? দক্ষ কারিগর মানে যারা তৈরি করবে, যে জিনিসগুলো তৈরি করবে, তাদেরকে খুব এফিশিয়েন্ট হতে হবে। খুব এফিশিয়েন্ট হতে হবে। যে সমস্ত ওয়ার্কার এসে কোনো, যে প্রোডাক্টের বিজনেস করা হচ্ছে, যে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, তা প্রোডাক্টটা তৈরি করার জন্য কি লাগবে? এফিশিয়েন্ট লাগবে। ইনএফিশিয়েন্ট হলে তো চলবে না। পরিচালক, ঠিক আছে? প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার বিশেষজ্ঞ। তাহলে লাইনগুলো পড়ে বুঝতে পারছিস কোম্পানির ভেতরে কারা কারা থাকে? ইঞ্জিনিয়ার তো বাইরে থাকবে। কম্পিউটার এক্সপার্ট ওর কি বাইরে থাকবে? না। তারপর টেকনিশিয়ান মানে টেকনোলজি, যে টেকনোলজিবিদ, ঠিক আছে তো? তো এই কথার কথা বলছে। যে সকল দেশে, এবার তুই ভাব, যে সমস্ত দেশে ধর, যে সব দেশে এরকম দক্ষ মানে স্যার, দক্ষ বলতে কি বলতে চাইছি? ধর যে সমস্ত দেশে এরকম দক্ষ ইঞ্জিনিয়ার থাকবে, যে সমস্ত দেশে এরকম দক্ষ কম্পিউটার বিশেষজ্ঞ থাকবে, যে সমস্ত দেশে এরকম দক্ষ ডিরেক্টর থাকবে, যে সমস্ত দেশে দক্ষ কারিগর থাকবে, যে সমস্ত দেশে দক্ষ লেবার থাকবে, তাহলে সেই সমস্ত দেশ উন্নতি করবে, নাকি যে সমস্ত দেশে নেই সেই সমস্ত দেশে উন্নতি করবে? যে সমস্ত দেশে আছে তারাই খুব উন্নতি করবে, কোনো সন্দেহ নেই এখানে, ঠিক আছে? বলছে যে সকল দেশে এরূপ দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তি সহজলভ্য, মানে সহজে পাওয়া যায়, সহজে পাওয়া যায়, ঠিক আছে তো? সেখানে কারবার স্থাপন ও সম্প্রসারণ অনেক সহজ হয়। বিদেশ থেকে বহু লোক, ধর বিদেশ থেকে বহু লোক, অনেক ফরেনাররা না, মানে ফরেন ইনভেস্টররা আমাদের দেশে আসে, যে ব্যবসা বাণিজ্য করতে, এখানে কোম্পানি খুলতে আসে। ও সব জায়গায় কোম্পানি খোলে না। কোথায় কোম্পানি খোলে? জানিস কোথায় কোম্পানি খোলে? ও দেখবে যেখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা আমি পাবো, সেখানেই ও কোম্পানি খুলবে। কি বললাম বুঝতে পারলি? তুই দেখবি বিদেশ থেকে ফরেনাররা যখন আসে, ওরা কখনো পাহাড়ি অঞ্চলে কখনো কোম্পানি খুলবে? কোনদিন খুলবে? কোনদিন খুলবে না। ও কিন্তু সেই জায়গা মতনই খুলবে। আর এমন জায়গায় খুলবে, চেষ্টা করবে ওখানে আশেপাশে যেন ব্যাংকের পরিষেবা আছে। এইগুলোও দেখবে। ব্যাংক পরিষেবা আছে, এখানে কোম্পানি খুলবে। তোকে মাথায় রাখতে হবে, তোর যেখানে, আর দেখবি আমাদের আমাদের দেশে যে লেবাররা কিন্তু, আমাদের দেশের লেবাররা বিদেশে চলে যায়। অনেক লেবার চলে যায়। কারণ ওরা কি জানে? বিদেশে যারা ইনভেস্টররা, ওরা কি ভাবে? ওরা ভাবে ইন্ডিয়ার, মানে বিদেশে না খুব একটা, মানে এই সমস্ত কাজকর্ম করার জন্য লেবার পাওয়া যায় না। আমাদের দেশে প্রচুর লেবার আছে, বিদেশে আছে। প্রচুর লেবার বিদেশে আছে। কারণ এদেরকে অনেক কম দামে, কম টাকা দিয়ে এদেরকে কাজ করাতে হবে। কম টাকায় এদেরকে কাজ করাতে হবে। তো ওরা তো ব্যবসার প্রফিটের কথা ভাবে। ঠিক আছে? তো এখানে কি বলছে? এখানে বলতে চাইছে তোমার যে সমস্ত দেশে এইগুলো খুব উন্নত, আর আমাদের দেশের লেবাররা কেন বলছে আমার দেশে কাজ করলে আমি যে টাকাটা পাবো, অ্যাটলিস্ট বিদেশে বা অন্য জায়গায় গিয়ে কাজ করলে আমি একটু বেশি টাকা পাবো। একটু বেশি টাকা পাবো। যেমন ধরো আমাদের এখানে যারা, এই উদাহরণ দেখতে পাবেন, এখানে যারা রাজমিস্ত্রি কাজ করে যে টাকাটা কামায়, যে প্রতিদিন হিসেবে রাজমিস্ত্রি যে টাকাটা কামায়, ওরা যদি কেরালা বা ব্যাঙ্গালোরের থেকে, আমি দেশের মধ্যে তো অন্য জায়গায় চলে যায়, তারা বেশি টাকা পাবে, আরো বেশি টাকা পাবে। চেন্নাই ফেন্নাই আরো বেশি টাকা পাওয়া যায়, ঠিক আছে? এবার যে বিদেশে যায়, তো আরো বেশি পাওয়া যায়, বেশি। মানে দুবাই টুবাইতে যায়, অনেকেই কাজ করতে যায়, জর্ডন, ঠিক আছে? অনেক টাকা বেশি টাকা পায়। তো বলছে কি, যে সমস্ত দেশে এরকম দক্ষ
ও বিশেষজ্ঞ ব্যক্তি সহজে পাওয়া যায়, সেখানে কারবার স্থাপন ও সম্প্রসারণ করা অনেক সহজ হয়। ফলে সকলের সম্মিলিত কর্মপ্রচেষ্টা কার্য পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। তাহলে এখান থেকে তো তুই জিনিসটাকে পুরো করে নিলি, এবার তুই দেখবি কি করতে দিতে পারে। ঠিক আছে তো? বাহ্যিক পরিবেশ, বাহ্যিক পরিবেশের মধ্যে কোনটা পড়ে? তাহলে আভ্যন্তরীণ পরিবেশের মধ্যে কি কি বুঝতে পারে? কোম্পানির মধ্যে যে সমস্ত বিষয়। আর বাহ্যিক পরিবেশ কোনটাকে বলে? যেমন ধর্মীয় পরিবেশ যদি বলি, ধর্মীয় পরিবেশ বলে, ঠিক আছে? ধর্মীয় পরিবেশ। তারপর হচ্ছে তোর প্রাকৃতিক পরিবেশ, এটা বাহ্যিক পরিবেশ হতে পারে। সামাজিক পরিবেশ, এটাও বাহ্যিক পরিবেশ হতে পারে। তাহলে কি কি বলে? তো এগুলো পড়তে পারি, এই পয়েন্ট গুলো পড়ে রাখ। এই পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট কেন বলতো? তো দিতে পারি ইম্পর্টেন্ট পয়েন্ট কেন বলতো? এমসিকিউর মধ্যে পয়েন্ট গুলো থাকতে পারে। ও তোকে বলে এর মধ্যে কোনটা বাহ্যিক পরিবেশ নয়, ঠিক আছে তো? বা বলতে বলে এর মধ্যে কোনটা বাহ্যিক পরিবেশ, এগুলো দিতে পারে। প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মানুষ দ্বারা সৃষ্টি হয় না। তুই দেখেছিস প্রাকৃতিক পরিবেশ মানুষ সৃষ্টি করে? প্রাকৃতিক পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশ মানুষ কখনো তৈরি করতে পারে? কোনোদিন তৈরি করতে পারে না, ঠিক আছে? কোনো একটি দেশের প্রাকৃতিক পরিবেশ সেই দেশের কারবারের উপর প্রভাব বিস্তার করে। যেমন যেমন এই যে ইউএসএ এর মতন কান্ট্রি, ঠিক আছে? ইউএসএ, ঠিক আছে? ইউএসএ মানে প্রাকৃতিক পরিবেশের ভালো উদাহরণ বলে ইউএসএ, ঠিক আছে? মানে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই দেশের উন্নতির পেছনে কে রয়েছে? এই দেশে যে এত উন্নতি হয়েছে তার পেছনে কে রয়েছে? এদের দেশে অফুরন্ত রিসোর্স, প্রচুর রিসোর্স রয়েছে এদের দেশে। যেমন হচ্ছে এই যে উন্নতির মূলে রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সম্পদের সমাবেশ, প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই দেশে। এবং অনুকূল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশ। ওদের রাজনৈতিক পরিবেশ অনেক ডেভেলপ, ঠিক আছে? কি বিজনেসকে কেউ মানে এফোর্ড করতে পারে না, মানে বিজনেসকে কোনো বাধা সৃষ্টি করতে পারে না। অনেক রাজনৈতিক পরিবেশ বিজনেসকে বাধার সৃষ্টি করে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ বলি, বহু বছর আগে তোর মনে আছে নাকি জানি না, বা শুনেছিস? 2007 সালে ওই সিঙ্গুরে টাটা কোম্পানি খুলবে বলে ঠিক হয়েছিল, জানিস? কত একর জমি নিয়ে নিয়েছিল। তাহলে বাধা কারা সৃষ্টি করেছিল? রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ, বুঝতে পারলি না কি বললাম? রাজনৈতিক পরিবেশের বাধার জন্য কিন্তু কোম্পানি খুলতে হয়। তাহলে কি রাজনৈতিক পরিবেশ? তুই আজকে সিম্পল একটা বল, ধর গ্রামে একটা জায়গায় বা একটা মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় একটা কেউ কোম্পানি খুলতে চাইছে, বিদেশ থেকে কেউ আসে। তো রকম দেশেরই লোক ছিল, কিন্তু বিদেশ থেকে কেউ আসলো, আমি এখানে একটা কোম্পানি করবো। এবার একটা মানে যে শাসক গোষ্ঠী তারাই তো নিয়ে আসে, ঠিক আছে তুমি খোলো। এবার বিরোধী গোষ্ঠী যে আছে সে ঝামেলা তৈরি করবে। তাহলে কি ঝামেলা করলে? রাজনীতি। অবশ্যই ঝামেলা তৈরি করে, ঠিক আছে? রাজনীতি পরিবেশ। এই জন্য আমাদের রাজ্যে যদি এখন যে কোনো কোম্পানি আসতেও চায়, ঠিক আছে? অন্য হয়তো কোনো পার্টি আসতে দেবে না, মানে কেন আসতে দেবে না? কারণ এই পার্টি যদি নিয়ে আসে তাহলে এই পার্টির নাম হয়ে গেল। তো বিভিন্ন রকমের ঝামেলা তৈরি হয়, অনেক রকমের ঝামেলা তৈরি হয়। এটা হচ্ছে কি বললাম? রাজনৈতিক পরিবেশ। তাহলে ব্যাপারটা বলতে গেলে এখানে কি বলতে চাইছে? বলছে এই দেশের উন্নতির মূলে রয়েছে কি অপরন্ত প্রাকৃতিক সম্পদের সমাবেশ, অনুকূল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক, ঠিক আছে? কারবারি পরিবেশের পরিধি, এটা বলবো ডিমেনশন অফ বিজনেস এনভায়রনমেন্ট। ওই অলরেডি বলেছি কারবারি পরিবেশের পরিধিকে আমরা দুভাগে ভাগ করি। কবে ভাগ করি? দুভাগে। একটাকে বলা হয় ব্যষ্টিগত, আর একটা বলা হয় সমষ্টিগত। এটা মনে রাখবি, এটাকে মনে রাখবি, হ্যাঁ? ব্যষ্টিগত আর একটা সমষ্টিগত। কারবারি পরিবেশের পরিধিকে কবে ভাগ করা যায়? দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কারবারি পরিবেশের পরিধিকে দুভাগে ভাগ করা যায়। কি কি দুভাগে? একটা হচ্ছে ব্যষ্টিগত, ব্যক্তিগত না, ব্যক্তিগত না কিন্তু ব্যষ্টি, ব্যষ্টি আলাদা, ব্যক্তি আলাদা। ব্যষ্টিকে ইংরেজিতে বলে মাইক্রো, বললাম মাইক্রো, মাইক্রো এনভায়রনমেন্ট। আর একটা যে সমষ্টিগত মানে ম্যাক্রো এনভায়রনমেন্ট। মাইক্রো এনভায়রনমেন্ট আর একটা ম্যাক্রো এনভায়রনমেন্ট। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ন্যানো, ছোট, আর ম্যাক্রো মানে হিউজ, বড়। মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে এটাই ডিফারেন্স। মাইক্রো মানে ছোট আর ম্যাক্রো মানে বড়। এবার এই যে বললাম না কারবারি পরিবেশের পরিধিকে আমি দুভাগ করি, একটা মাইক্রো আর একটা ম্যাক্রো। তো মাইক্রোর অনেকগুলো দিক আছে। মাইক্রোর আবার অনেকগুলো দিক আছে। কি কি দিক আছে মাইক্রোর? তো বলছে এই মাইক্রো এনভায়রনমেন্ট দু রকমের হয়। একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা বাহ্যিক। যেটা বললাম তোকে, আভ্যন্তরীণ মানে কি? কোম্পানির মধ্যে, আর বাহ্যিক মানে কোম্পানির বাইরে। এদিকে আভ্যন্তরীণ পরিবেশ কি বলেছে? অলরেডি পড়ে ফেলেছি আভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে। অলরেডি তো বললাম, আগেই বললাম না, আভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে? কোম্পানির মধ্যে। তো বলছি কারবারি সংস্থার মধ্যে যে সমস্ত উপাদান কারবারি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। তাহলে
কারবারি সংস্থা মানে তুই নিজের মতন ভাব না, কারবারি সংস্থা মানে একটা বিজনেস বা বল কোম্পানির মধ্যে যে সমস্ত উপাদান, কোম্পানির মধ্যে যে সমস্ত উপাদান তোর কি বলেছে, কোম্পানির মধ্যে যে সমস্ত উপাদান কারবারি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, ঠিক আছে তো? তাদের বলা হয় আভ্যন্তরীণ পরিবেশ। যেমন কোন উপাদান, কোম্পানির মধ্যে কোন উপাদান কার্বন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, কি বলেছে প্রথমে? দেখ এখানে কি বলেছে, পয়েন্ট গুলো দেখতে পারিস তুই। 5টা পয়েন্ট দিয়েছে না? হ্যাঁ, আভ্যন্তরীণ ক্ষমতার উৎস, ঠিক আছে তো? কারবারের আয়তন অনুযায়ী কারবারের সংকরের বিভিন্ন স্তর থাকে, ঠিক আছে? প্রতিটি স্তরের ক্ষমতার উৎস হলো কারবারের আভ্যন্তরীণ পরিবেশ। এই পরিবেশের উপরই নির্ভর করে প্রতি স্তরের সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণ। বলছে কারবারের আয়তন অনুযায়ী, মানে কারবারটা কতটা বড়, ছোট, বড়, মাঝারি, কারবারের আয়তন কি, সেই আয়তন অনুযায়ী কারবারের সংকরের বিভিন্ন স্তর থাকে, বিভিন্ন স্তর থাকে। প্রতি স্তরের ক্ষমতার উৎসই হলো কারবারের আভ্যন্তরীণ পরিবেশ। এই পরিবেশের উপরই নির্ভর করে প্রতি স্তরের সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণ। জাস্ট একটু পয়েন্টটা পড়ে নিলাম। আভ্যন্তরীণ পরিবেশ কি কি বলে? প্রথম পয়েন্ট বলছে আভ্যন্তরীণ ক্ষমতার উৎস। লক্ষ্য ও উদ্দেশ্য। কারবারের লক্ষ্য ও উদ্দেশ্যই কারবারের উন্নতির দিক নির্ণয় করে। কারবারের যে লক্ষ্য আছে, উদ্দেশ্য যদি কারবারের উন্নতির দিক নির্ণয় করে, সেই লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে কারবারের সমস্ত কাজ পরিচালিত হয়। প্রতিষ্ঠানের মালিকের দূরদৃষ্টির প্রভাবেই কারবারের উন্নতি সাধন হয়। যে সমস্ত মানুষ ব্যবসা খুলবে তাদের নির্দিষ্ট তো কিছু শুরুতেই একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে। তো লক্ষ্য আর উদ্দেশ্য অনুযায়ী তো তোকে কাজকর্ম করতেও। তাই বলছে কারবারের লক্ষ্য উদ্দেশ্য হলো কারবারের উন্নতির দিক নির্ণয় করা। কারবারের উন্নতির দিকই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, ঠিক আছে? তা সেই তোর যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে, তুই সেই অনুযায়ী তো তোর কাজটাকে এগিয়ে নিয়ে যাবি। তোর উদ্দেশ্য বা লক্ষ্য একটা কাজ করা, এই কাজটা আমাকে অ্যাচিভ করতে হবে। তুই অন্যভাবে ওই কাজটা অ্যাচিভ করার জন্য যেভাবে কাজ করছিস সেভাবে কাজ করছিস, তোর উদ্দেশ্য লক্ষ্য অ্যাচিভ হবে? কোনদিন অ্যাচিভ হবে না। তো বলছে সেই লক্ষ্য বা উদ্দেশ্য কেন্দ্র করে কারবার সামগ্রিক কার্যাবলী পরিচালিত হয়। প্রতিষ্ঠানের মালিকের দূরদৃষ্টির প্রভাবে, ঠিক আছে, কারবার উন্নতি সাধন হয়। মানে দূরদৃষ্টি মানে বুঝছো? মালিক অনেক দূর থেকে, মানে দূরদৃষ্টি মানে কি, দূর থেকে দেখতে পারা। দূর থেকে দেখতে পারে মানে বুঝতে পারছে যে এইভাবে কাজ করলেই আমার বিজনেস ডেভেলপ হবে, ঠিক আছে? অনেক দূরের চিন্তা ভাবনা করা। মানব সম্পদ। কারবারের মানব সম্পদ বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সাধনে যে সকল মানুষ অক্লান্ত পরিশ্রম করে। তাহলে বুঝতে পারলি মানব সম্পদ জিনিসটা কি? একটা কোম্পানিকে বড় করতে গেলে সবচেয়ে বড় লোক কে লাগে? সবচেয়ে বড় জিনিস কি লাগে? মানব সম্পদ। যেটা আমি লেবার পড়াচ্ছি। কস্ট ট্যাক্সে লেবার চ্যাপ্টার পড়াতে বলি। লেবার হচ্ছে একটা মানব সম্পদ, হিউম্যান লেবার। ঠিক আছে? মানব শ্রম যেটাকে বলে। তো বলছে কি? যেকোনো ব্যবসাকে ডেভেলপ করতে গেলে কি লাগবে? মেইনলি কি লাগবে? মানব সম্পদ। কারণ ব্যবসাটায় যে কোনো প্রোডাক্ট তৈরি হবে, সেই প্রোডাক্টটা কারা তৈরি করে? অক্লান্ত পরিশ্রম করে কারা তৈরি করে? লেবাররা তৈরি করে। তাই বলেছে এখানে মানব সম্পদ বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের মধ্যে, মানে কোম্পানির মধ্যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সাধনে যে সকল মানুষ অক্লান্ত পরিশ্রম করে। তুই একটা কোম্পানি খুলেছিস। তা ওই কোম্পানি খুললে মালিক তো আর অক্লান্ত পরিশ্রম করে না। মালিক তো অক্লান্ত, মানে বড় বড় কোম্পানি কারখানায় কারা প্রোডাক্ট তৈরি করে? কারা? লেবাররা করে। লেবাররা অক্লান্ত পরিশ্রম করেই তো প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে? তাই বলেছে এখানে প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সাধনে যে সকল মানুষ অক্লান্ত পরিশ্রম করে, ঠিক আছে, তাদেরকে বলে। আর মানব সম্পদই হলো কারবারের মূল চালিকা শক্তি। মানব সম্পদই হচ্ছে কারবারের মূল চালিকা শক্তি, এটাই বলেছে। লেবার হচ্ছে তোর ব্যবসাটাকে চালিয়ে নিয়ে চলে যাবে। লেবার ছাড়া তোর ব্যবসার কোনো মূল্য নেই। তার মানে কেন বলেছে? এই মানব সম্পদকে বলেছে কারবারের মূল চালিকা শক্তি। ওরাই মূল চালাবে। দেখবি একটা বড় বড় কোম্পানি যদি লেবার যদি না আসে, বড় বড় কোম্পানি লেবার যদি না আসে, কোম্পানি বন্ধ করে ফেলে দিতে হবে। বন্ধ করে ফেলে দিতে হবে। কিছু করতে পারবে কেন? মালিক তো আর প্রোডাকশন করতে পারবে না। মালিক টাকা ফেলতে পারবে। মালিক কি করতে পারবে? লেবার আসবে। লেবার যদি কোনো একদিন তার একটা ফ্যাক্টরি আছে, যদি সেদিন যদি লেবার না আসে, যদি দোকান জাস্ট নরমালি খোলা আছে, কোনো কাজের কাজ কিছু হবে না লেবার যদি না আসে। সুনাম। সুনামটা কি? গুডউইল, রেপুটেশন, ইমেজ। তো বলছে কি সুনাম হলো কারবারের উন্নতির সোপান, মানে কারবারের উন্নতির মেইন লক্ষ্য। মানে গুডউইল মানে বুঝতেই পারছিস সুনাম জিনিসটা কি। তোর সুনাম যত হবে তোর বিজনেস তত উন্নতি হবে, ঠিক আছে তো? যেকোনো বিজনেসে বা যেকোনো দোকানে কাস্টমাররা চলে যাচ্ছে কেন? ওই দোকানের ভালো নাম আছে, সুনাম আছে ওর। সুনামের ফলে কোনো কারবার অতি মুনাফা অর্জন করতে পারে। প্রতিষ্ঠানের সাংগঠনিক কাজকর্ম সঠিকভাবে সম্পাদিত হলে ক্রেতা স্বার্থ সুরক্ষিত হয়।
তাহলে সুনাম জিনিসটা বুঝতে পারলি তো? সুনাম বলতেই পারছিস তোদের যাদের ব্যবসা আছে, সেই ব্যবসায় যদি সুনাম হয়, তার মানে কি? সেই ব্যবসায় যদি সুনাম থাকে, ঠিক আছে? তার মানে কি? সেই ব্যবসা অনেক উন্নতি করছে, উন্নতি করবে, উন্নতি করবে। সুনাম হচ্ছে তোর উন্নতির লক্ষণ। আর যেই ব্যবসার আমি এটা তার বোঝানোর কিছু নেই। সুনাম বলে একটা চ্যাপ্টারই পড়ে দিই এখন। গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইল বলে একটা চ্যাপ্টার পড়ে। ঠিক আছে? এখানে সুনামের কত মেথড পড়েছি। এমনি অন্যান্য চ্যাপ্টারেও পড়েছিল সুনাম। তো সুনাম তোর বিজনেসে যত বেশি সুনাম, তার মানে কি? যত তোর দোকানে যত বেশি সুনাম, তাহলে তোর দোকানে তত কাস্টমার আসবে, একই না? আর যদি দোকানে যত বেশি কাস্টমার হয় তত বেশি কি হবে? সেল হবে। আর যত বেশি সেল হবে তত বেশি মুনাফা হবে। এখানে তাই লিখেছে। সুনাম হলো কারবারের উন্নতির সোপান। মানে কারবারের উন্নতির ধাপ, লক্ষণ সব বলতে পারি। উন্নতির পথ। সুনামের ফলে কোনো কারবার অতি মুনাফা অর্জন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, প্রতিষ্ঠানের সাংগঠনিক কাজকর্ম ভালোভাবে সঠিকভাবে সম্পাদিত হলে ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হয়। অন্যান্য উপাদান, লাস্ট পয়েন্ট কি বলেছে? অন্যান্য কিছু উপাদান আছে যেগুলি সামগ্রিকভাবে কারবারের কার্যকলাপকে বিশেষভাবে প্রভাবিত করে। যেমন শ্রমিক কর্মচারীদের কর্মক্ষমতা, ঠিক আছে? কর্ম কুশলতা, ভালো ব্যবস্থাপনা, ঠিক আছে? আর হচ্ছে কারবারের সাংগঠনিক পরিকাঠামো, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার। এগুলো হচ্ছে অন্যান্য উপাদানের মধ্যে পড়ে। এইগুলোও কারবারের কার্যকলাপকে বিশেষভাবে প্রভাবিত করে। এইগুলো হলো মানে এই যে পয়েন্ট গুলো দেখতে পারলে এই পয়েন্ট গুলো কি? এইগুলো হচ্ছে কোম্পানির মধ্যেকার পরিবেশ। তাহলে পয়েন্ট গুলোতে ফোকাস করতে হবে। ভিতরের লেখাতে আমার মনে হয় না তুমি ফোকাস করার দরকার। পয়েন্ট গুলো ফোকাস করতে হবে। ঠিক আছে? ভিতরের লেখাগুলোতে খুব একটা ফোকাস করতে হবে না। পয়েন্ট গুলোকে খুব ভালো করে ফোকাস করতে, পয়েন্ট গুলো কি কি পয়েন্ট বললাম একটা? তোকে বললাম কারবারি পরিবেশের বিভিন্ন দিক, তাই তো? কোশ্চেনটা কি ছিল? কারবারি পরিবেশের কার্বনের পরিধি মানে ওইটাই দিয়ে কার্বনের পরিধি। কার্বনী পরিবেশের পরিধি বলি, কার্বনের পরিধিকে আমরা কিভাবে করি? একটা কি মাইক্রো আর একটা ম্যাক্রো, একটা ব্যষ্টিগত আর একটা সমষ্টিগত। ঠিক আছে? ব্যষ্টিগতের মধ্যে দুটো জিনিস পড়ে, একটা আভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। আভ্যন্তরীণের মধ্যে কি কি করছে? আভ্যন্তরীণ ক্ষমতার উৎস, সুনাম, লক্ষ্য উদ্দেশ্য, মানব সম্পদ, অন্যান্য। ঠিক আছে? এর মধ্যে কিন্তু পয়েন্ট গুলো, অপশন গুলো এর মধ্যে আসবে। বারবার বলছি পয়েন্ট গুলো, অপশন গুলো এই পয়েন্ট গুলোই থাকবে, এই পয়েন্ট গুলোই থাকবে অপশন। বাহ্যিক পরিবেশ, বাহ্যিক পরিবেশ কাকে বলে বলতে হবে না? কারবারি সংস্থার বাইরে যে সমস্ত উপাদান, কারবারি সংস্থার বাইরে যে সমস্ত উপাদান আমাদের কারবারি পরিবেশকে প্রভাবিত করে তাকে বলে বাহ্যিক পরিবেশ। বাহ্যিক পরিবেশের মধ্যে কটা পয়েন্ট আছে বল? ৪ টে পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে ক্রেতা। ক্রেতা মানে বুঝতে পারছিস? সেটা বলার দরকার নেই। ক্রেতা কে? ক্রেতা কিন্তু দোকানের মধ্যে থাকে না দোকানের বাইরে থাকে? ক্রেতা, আরে ক্রেতা কি? ক্রেতা জানিস ক্রেতা কাকে বলে? হ্যাঁ, বাইরে। ক্রেতা মানে যে তোর দোকানে গুডস কিনতে আসে, কাস্টমার। তাহলে ক্রেতা কি তোর দোকানের ভিতরের লোক? না, না, বাইরের লোক ক্রেতা। তো হচ্ছে ক্রেতা। যে সমস্ত মানুষ কার্বারি প্রতিষ্ঠানের পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে ক্রেতা বলে। এরাই কারবারের মূল চালিকা শক্তি। আজকে তুই দোকান খুলেছিস, তোর দোকানে কোনো কাস্টমার নেই। তুই দোকান খুলে লাভ আছে? পরে দোকান কি করছিস? সেই দোকান তালা মারতে হবে। তাই না? ক্রেতা ছাড়া তোর দোকানে কোনো লাভ নেই। তাই না? তো বলছি যে এরাই কারবারের মূল চালিকা শক্তি। এরাই তোর কারবারকে চালাচ্ছে। এরাই তোর কারবার চালাচ্ছে। কারণ তোর কাস্টমার কি চাইছে? কালকে বলল আমাকে এই জিনিসটা নিতে হবে। তুই সেই জিনিসটা আনবি, কাস্টমারের কথা শুনেই আনবি। তার কাস্টমারই হচ্ছে তোর দোকানের মূল চালিকা শক্তি। মূল চালিকা শক্তি। চাহিদা থেকে যে বাজার সৃষ্টি হয় তা ক্রেতাদের হাত ধরেই হয়ে থাকে। তাহলে কি বললাম? এইমাত্র বললাম ধর এখন বলেছে ধর এখন মার্কেটে ধর নতুন একটা ফোন লঞ্চ করেছে। ফোন লঞ্চ করছে। তাহলে এই ফোনটা কেন লঞ্চ করলো? কাস্টমারের ডিমান্ড আছে এই যে। কাস্টমারের ডিমান্ড আছে বলে লঞ্চ করলো। তাহলে চাহিদা বাজার থেকে তৈরি হয় না। চাহিদা থেকেই বাজার তৈরি হয়। চাহিদা থেকেই বাজারটা তৈরি হবে। বুঝতে পারলি তো? এখন ধর তুই যখন পড়ছিস, পড়াশোনা করছিস, ধর সাপোজ ধর এখন 12 থার্ড সেমিস্টারের জন্য যে তোর কিছু ইম্পোর্টেন্ট কোশ্চেন মানে টেস্ট পেপার টাইপ, আগে যেমন টেস্ট পেপার বেরোতো না? টেস্ট পেপার মানে কি? টেস্ট পরীক্ষা হলে তার একটা পেপার বেরোতো। এখন তার টেস্ট পরীক্ষা হবে না। যে স্কুলের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত বড়, বড় ভালো টিচার আছে তারা মিলে ধর কোনো একটা বই লিখে। সব মিলে কিছু ইম্পোর্টেন্ট কোশ্চেন নিয়ে একটা বই লিখা হয় চেষ্টা করে। ঠিক আছে? তার মানে কি? এই বইগুলো তোর ডিমান্ড আছে। কেন এই বইটা তৈরি হবে? ডিমান্ড আছে। ডিমান্ড আছে বলে। ডিমান্ড পুরো বিক্রি হয়ে যাবে সব বই। তাই এখানে বলতে চাইছে কি? চাহিদা থেকে যে বাজার সৃষ্টি হয় তা ক্রেতাদের হাত ধরেই হয়ে থাকে। কারণ দেখ তুই ধর আজকে ধর তুই কলেজ স্ট্রিট চলে গেলি, বলবি এই বইটা আছে। তুই জিজ্ঞাসা করলি এই বইটা আছে। বা তুই জিজ্ঞাসা করলি এরকম কোশ্চেন আনসারের কোনো বুক আছে? এরকম জিজ্ঞাসা করলি। তার মানে কিন্তু চাহিদা আছে। বাজার তৈরি হয়ে যাবে। প্রতিযোগিতা সম্পর্ক মানে কি? প্রতিযোগিতাকে ইংরেজিতে বলে কম্পিটিশন। তো কম্পিটিশনটা কি? কম্পিটিশন কি দোকানের মধ্যে থাকে? দোকানের বাইরে হবে কম্পিটিশন। ঠিক আছে তো? বলছে কারবারিকে সবসময় প্রত্যক্ষ পরোক্ষ কম্পিটিশনের সম্মুখীন হতে হয়। দেখ
প্রতিটা বিজনেস করবি তুই, কম্পিটিশন করবি, নেতা হতে পারে না। প্রতিটা বিজনেসে কম্পিটিশন হবে। আজকে তুই একটা দোকান খুললি, পাশে একটা দোকান খুলে গেল, তো কম্পিটিশন হয়ে গেল। আগে তুই ধর সাপোজ ধর তোর পাড়ার মধ্যে তোর একটাই দোকান খোলা ছিল। সব দোকানদার মানে সব দোকানের পাড়ার যত লোক তোর দোকান থেকেই মাল কিনতো। এখন তোর পাশে একটু এগিয়ে গিয়ে আরেকটা দোকান খুলে গেল। তাহলে এখন কি কাস্টমার কি হয়ে গেল? হয়ে গেল না? তাহলে কম্পিটিশন হচ্ছে কি হচ্ছে না? কম্পিটিশন তো হবেই। আর বিজনেস মানেই কম্পিটিশন। বিজনেস করতে গেলে তো কম্পিটিশন করতেই হবে। কোনো বিজনেস তো মানে সেইভাবে দেখতে গেলে মনোপলি বিজনেস থোড়াই চলে গেছে। মনোপলি বিজনেস মানে কি? যেটা ওই একজনই লোক দিতে পারবে, আর কারোর থেকে দিতে পারবে। এটাকে বলে মনোপলি। এটাকে বলে মনোপলি। যেমন ধর আমি তোকে মনোপলির কথা যদি বলি, যেমন আমাদের রেলে চলি না, রেলের যে যারা ব্যবসাটা রেল, ওটা পুরো মনোপলি। ওটা মনোপলি। তারপর আর কি বললাম বলে যে এই যে আমাদের ইলেকট্রিক চলছে, মানে লাইট ফ্যান চলছে, তাহলে আমাদের কার থেকে কারেন্ট সিএসসি, ওটা কি? ও তো মনোপলি। ও তো মনোপলি। তুই চাইলেও কি তুই তোর কলকাতা, তুই তোর এখন কলকাতা শহরে আছিস। তুই বলছিস না আমি ইলেকট্রিক তো ইউজ করি, সিএসসি লাইন নিবো। হতেই পারে না। হবে? তুই কার লাইন নিতে হবে? তাহলে তো মনোপলি। ওর থেকেই নিতে হবে। ওর থেকেই নিতে হবে। বুঝতে পারলি তো? সুতরাং ওর কম্পিটিশন নেই কিন্তু। ওর কম্পিউটার নেই। বুঝতে পারলি তো? ওর কম্পিউটার নেই। কেন? ও তো জানে। ও যা যদি রেট বাড়াতেও থাকে কিছু সমস্যা নেই। ও যদি রেট বাড়ায়ও তো নিতেই হবে। আজকে যদি এই ইলেকট্রিকের যে রেটটা এই ৳১০ যেটা আছে ধর ৳৮ থেকে যদি এখন ৳১০ হয়ে যায়, তাহলে তুই কি লাইট ফ্যান জ্বালানো বন্ধ করে দিবি? তো হবে না। এখন যদি ট্রেনের ভাড়া বেড়ে যায়, তুই কি ট্রেনে চড়া বন্ধ করে দিবি? তো হবে না। তো এখানে বলছে যে কারবারিকে সবসময় ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। মানুষের চাহিদা মেটানোর জন্য অনেক কারবারি একই রকম দ্রব্য উৎপাদন করে থাকে। ঠিক আছে তো? ফলে কারবারিদের মধ্যে প্রতিযোগিতার সম্পর্ক সৃষ্টি হয়। এবার বলছে মূলধন নিয়োগকারী। ঠিক আছে? কারবারি প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে ১ম এই যেটি প্রয়োজন সেটি হলো মূলধন। ঠিক আছে? এই মূলধনের যোগানদাতাকে বলা হয় মূলধন নিয়োগকারী। ঠিক আছে? মূলধন নিয়োগকারী। মূলধন নিয়োগকারীরা কারবারের বাইরের একটি পক্ষ। কিন্তু কারবারি কার্যকলাপে এদের ভূমিকা অনস্বীকার্য। এই মূলধন নিয়োগকারী মানে কি বলতো? একটু বড় দিক থেকে ভাব, বড় দিক থেকে। এই ধর টাটা কোম্পানি। ধর টাটা কোম্পানি মানে একটা বড় কোম্পানি। তো এই কোম্পানিতে কোম্পানির কথা বলছি। এই কোম্পানি যারা ইনভেস্ট করবে তারা আজকে তার অনেক ইচ্ছা হলো যে টাটা কোম্পানিতে আমার ৳১,০০,০০০ ইনভেস্ট করব। মানে কি টাটা কোম্পানির শেয়ার কিনলাম। তা একটা বড় কোম্পানিতে কারা টাকা পয়সা দেয়? বড় কোম্পানিতে কারা টাকা পয়সা দেয়? আজকে তো তোর মনে হয় রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনতে ইচ্ছা। তার মানে তুই রিলায়েন্স কোম্পানি ইনভেস্ট করলি, তুই কে? বাইরের লোক তো। ব্যাপারটা বুঝতে পারলি তো? তো বলছে এখানে তাই বলছে মূলধন নিয়োগকারী কি? একটা ব্যবসা গড়ে তুলতে গেলে কি লাগবে? টাকা লাগবে, ক্যাপিটাল লাগবে। ঠিক আছে? আর এই ক্যাপিটাল যারা যোগান দেয় তাদেরকে বলা হয় মূলধন নিয়োগকারী। যারা যোগান দেয় তাদেরকে বলা হয় মূলধন নিয়োগকারী। মূলধন নিয়োগ করছে। ঠিক আছে তো? আর মূলধন নিয়োগকারীরা কারবারের বাইরের একটা পার্ট। বাইরের একটা পার্ট। ঠিক আছে? বাইরের একটা পার্ট। কিন্তু কারবারি কার্যকলাপে এদের ভূমিকা অনস্বীকার্য। এদের ভূমিকা তো তুই অস্বীকার করতে পারবি না। এরা ছাড়া তো বিজনেস চলবে না। আর মধ্যস্থতাকারী মানে বুঝিস? মিডলম্যান। মিডলম্যান। ঠিক আছে? তাহলে তোর বিজনেসে মিডলম্যানের কাজ কারা করে? এটা দিতে পারে। বলতে পারে যে তোমার বিজনেসের মধ্যস্থতাকারী কে? এরকম দিতে পারে। তোর বিজনেস বল দেখি, এমনি ভাব দেখি ওটা না পড়ে। তোর বিজনেস মিডলম্যানের কাজ কে করে? মিডলম্যানের কাজ যেমন দেখ আমি বলি। অ্যাডভার্টাইজমেন্ট তোর মিডলম্যানের কাজ করবে। তোর একটা প্রোডাক্ট তৈরি করেছিস, সাপোজ তুই একটা ফোন তৈরি করেছিস। কাস্টমার আগে জানে না এই ফোন তৈরি করেছিস। তাহলে ওই ফোনটা কাস্টমারের কাছে পৌঁছে দেবে কে? অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে ধর কিসের কাজ করছে? এটা হচ্ছে মিডলম্যানের কাজ করছে। ঠিক আছে? তাহলে কি বলছে? বিজ্ঞাপন। বাজার গবেষণা, রিসার্চ, মার্কেট রিসার্চ। ঠিক আছে? ঠিক আছে? মার্কেট রিসার্চটাও হচ্ছে তোর কিসের কাজ করে বললাম? মিডলম্যান। আর কি বীমা, ইন্সুরেন্স। এগুলো হচ্ছে তোর মিডলম্যানের কাজ করে। তাহলে বিজ্ঞাপন, বাজার গবেষণা আর বীমা হলো অন্য ধরনের বাজার মধ্যস্থতাকারী। পণ্য বিক্রি, বিপণন ও বন্টন প্রতিনিধিরা পণ্যকে ক্রেতার কাছে পৌঁছে দেয়। পরিবহন ও গুদামজাতকরণ ও পণ্য বন্টন প্রক্রিয়াকে সাহায্য করে। এইগুলো তোর মানে মাইক্রো এনভায়রনমেন্ট এর মধ্যে পড়বে। এবার ম্যাক্রো এনভায়রনমেন্ট জিনিসটা কি? মাইক্রোটা বলতে পারি, মাইক্রোর মধ্যে কি পড়ে? মাইক্রোর মধ্যে দুটো পার্ট পড়ছে। একটা তোর আভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। ইন্টারনাল আর এক্সটার্নাল। এবার দেখ সমষ্টিগত পরিবেশ মানে ম্যাক্রো এনভায়রনমেন্ট জিনিসটা কি?
প্রথম যে পয়েন্টগুলো অলরেডি বলে দিয়েছি, পয়েন্টগুলো বলেছিলাম: অর্থনৈতিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, কারিগরি পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, ঠিক আছে তো, সামাজিক পরিবেশ, আইনি পরিবেশ, এইগুলো। তাহলে দেখ, প্রথম একটা করে পড়ি। অর্থনৈতিক পরিবেশ জিনিসটা কি? অর্থনৈতিক অবস্থা ক্রেতা, প্রতিযোগী, সরবরাহকারী ও বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে। দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় যখন বাড়ে, ঠিক আছে, দেশের জাতীয় আয় যখন বাড়বে, জাতীয় আয় বুঝিস? জাতীয় আয় সম্পর্কে আইডিয়া আছে? জানবি, এটা তো জানা সম্ভব নয়। যারা ইকোনমিক্স এর স্টুডেন্ট তারা জানে জাতীয় আয়, কারণ ইকোনমিক্স একটা চ্যাপ্টারই আছে জাতীয় আয়, ঠিক আছে। দেশের জাতীয় আয়, এই যে যেমন আমি পড়িয়ে যে টাকাটা কামাচ্ছি, এটা জাতীয় আয় হচ্ছে, এটা জাতীয় আয় হচ্ছে। বাবা ব্যবসা করে যে টাকাটা কামাচ্ছে, এটা জাতীয় আয় হচ্ছে, ঠিক আছে। কারণ বাবা চাকরি করে যে টাকাটা কামাচ্ছে, এটা জাতীয় আয় হচ্ছে। মানে মোট কথা ইনকাম, ইনকাম হতে পারে। মানে জাতীয় আয় ভালো উদাহরণ হচ্ছে গুডস আর সার্ভিস প্রডিউস করা। মানে অনেক জাতীয় আয় তো ওই ছোট্ট একটা ওয়ার্ড বলা যায় না, বিশাল বড়, মানে বিশাল হিউজ মিনিং এ জাতীয় আয়। এরকম ভাবে বলা সম্ভব নয় যে আমি যে টাকাটা কামাচ্ছি সেটাই জাতীয় আয় হতে পারে। আরো অনেক কিছু আছে। আমাদের দেশে যত লোক টাকা কামাচ্ছে, যত লোক যে কোনো ভাবে টাকা কামায়, সব জাতীয় আয় হচ্ছে। যেই ভাবে টাকা কামায় জাতীয় আয় হচ্ছে, ঠিক আছে। কিন্তু এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে, ধর ওই ব্যতিক্রমও পড়ে আছে, ঠিক আছে। তো তো বললাম দেশের জাতীয় আয়, ধর দেশের জাতীয় আয় যত বাড়বে, দেশের জাতীয় আয় যত বাড়বে। আচ্ছা, মাথা পিছু আয় বুঝিস? মাথা পিছু আয় সম্পর্কে আইডিয়া আছে? মাথা পিছু মানে কি? এক একজন মাথা পিছু আয় মানে হচ্ছে পার হেড ইনকাম, পার হেড ইনকাম। তো ধর দেশের জাতীয় আয় ও মাথা পিছু আয় যখন বাড়বে এবং দেশের সাধারণ মানুষের মানে যখন সঞ্চয় এবং বিভিন্ন শিল্পে, সিম্পল ভাবে ভাব দেখি, আজকে তোর ফ্যামিলি যদি মাথা পিছু আয় বেড়ে যায়, ফ্যামিলির যদি মাথা পিছু আয় বেড়ে যায়, ঠিক আছে, তাহলে তুই সেভিংস এর দিকে মনোনিবেশ করবি কি করবি? ভাব, চিন্তা ভাবনা কর। তোর মাথায় সিম্পল ব্যাপার, এত ভাবনা চিন্তার কিছু নেই, একদম ভাবনা চিন্তা, নর্মাল কথা। আজকে যদি আমার যদি পার হেড ইনকাম, ফ্যামিলি যদি পার হেড ইনকাম যদি বেড়ে যায়, তাহলে কি হবে? আমার যা ইনকাম যা আগে ছিল, এখন ইনকামটা বেড়ে গেল, তাহলে কি করবো? অনেকের ইচ্ছা থাকে না সেভিংস এর দিকে মনোনিবেশ করা, সেভিংস এর দিকে, ঠিক আছে। বলছে দেশের জাতীয় আয় আর মাথাপিছু আয় যখন বাড়ে এবং দেশের সাধারণ মানুষের মনে যখন সঞ্চয় হয় এবং বিভিন্ন শিল্প ও বাণিজ্যে অর্থ বিনিয়োগের ইচ্ছা দেখা যায় এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী দ্রব্যের উৎপাদন হয়, এই সমস্ত অবস্থা অর্থনৈতিক পরিবেশের উপাদান বলে বিবেচনা করা হয়। সিম্পল কথা, এই যে এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট বলেছে, এই লাইনটা, প্রথম লাইন হচ্ছে সেকেন্ড লাইন খুব ভালোভাবে বুঝে। দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় যখন বাড়ে, এইগুলো যখন বেড়ে যায়, তাহলে কি হয়? মানুষের মনে একটা সঞ্চয় প্রবণতা দেখা যায়, না আমার ইনকাম বেড়ে গেছে, তাহলে সঞ্চয় করি। এবার সঞ্চয় করবে এবং বিভিন্ন শিল্প বাণিজ্যে ও টাকা পয়সা ইনভেস্ট করবে। বিভিন্ন শিল্প বাণিজ্যে দেখুন কত মানুষ আছে যে যত টাকা প্রতি মাসে যত টাকা কামায়, ঠিক আছে, ও কি করে? যত টাকা কামায়, ধর যদি কেউ যদি ধর সাপোজ ধর বললাম ১০০ টাকা, ও চেষ্টা করলো কি ৮০ টাকা খরচা করি, ২০ টাকা জমাই, জমাচ্ছি ২০ টাকা, ২০ টাকা জমাচ্ছি, বা জমিয়ে এই ২০ টাকা আমি অন্য কোথাও জমাচ্ছি, মানে কি কোথাও ২০ টাকা ঘরে রেখে দিল, রেখেই দিলাম। কিন্তু ২০ টাকা যদি আমি কোনো ব্যবসায় ইনভেস্ট করে দিই, সাপোজ বলি স্যার ২০ টাকা দিয়ে কি ব্যবসায়, এক্সাম্পল দিলাম, ২০ টাকা এই ব্যবসায় ইনভেস্ট করে দিই। তো এটাই বলছে, বলছে দেশের জাতীয় আয় মাথাপিছু আয় যখন বাড়ে এবং দেশের সাধারণ মানুষ যখন সঞ্চয় করে, তখন সঞ্চয় হয়, তখন যখনই তোর জাতীয় আয় মাথাপিছু আয় বাড়বে, তখন দেশে কি হবে? দেশের সাধারণ মানুষের মনে একটা সঞ্চয় প্রবণতা দেখা যাবে, মানে সঞ্চয় করি। বিভিন্ন শিল্প বাণিজ্যে অর্থ বিনিয়োগের ইচ্ছা দেখা যায়। বলছি সঞ্চয়টা করবে কোথায়? বিভিন্ন শিল্পে করবে, বিভিন্ন বাণিজ্যে করবে, ঠিক আছে। আজকে তুই যে টাকাটা কামালি, তোর ইনকাম বেড়ে গেছে বলে টাকাটা তুই জমাতে পারলি, এই জমানো টাকা যদি ব্যবসায় কি করবি? ইনভেস্ট করতে, বিনিয়োগ করবি। এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী দ্রব্যের উৎপাদন হয়, ঠিক আছে, তখন এইসব অবস্থা অর্থনৈতিক পরিবেশের উপাদান বলে বিবেচিত হয়। ভৌগোলিক পরিবেশ কি বলছে? ভূপ্রকৃতি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি প্রকৃতির দান ও প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। এই ভূপ্রকৃতি বল, জলবায়ু বল, প্রাকৃতিক সম্পদ বল, এগুলো কি নেচার গিফট? তো এগুলো নেচার গিফট, তাই না? এগুলো তো তুই তুই তৈরি করতে পারিস না, আর পারবিও না, ঠিক আছে, তুই পারবিও না। তুই চাইলে কি সমুদ্রের জল বাড়াতে পারবি? না স্যার, কি করে বাড়াবে? কোনোদিন পারবো না, ঠিক আছে। তো তো বলছে ভূপ্রকৃতি বল, জলবায়ু বল, ঠিক আছে, তারপর প্রাকৃতিক সম্পদ বল, এগুলো প্রকৃতির দান এবং প্রকৃতিই নিয়ন্ত্রণ করে এগুলো, তুই পারবি না কন্ট্রোল করতে, তোর হাতে নেই। প্রাকৃতিক পরিবেশগুলির অনুকূল সহায়তা না পেলে কোনো দেশেরই
কারবারি পরিবেশ উন্নতি হতে পারে না। তার মানে কি কোনো দেশের উন্নতির একটা মেন লক্ষণ কি প্রাকৃতিক পরিবেশের সাহায্য। যেই দেশে তুই প্রাকৃতিক পরিবেশ সাহায্য করবে না, তো প্রাকৃতিক পরিবেশের অনুকূল সাহায্য পেলেই কারবারি পরিবেশ উন্নতি। যেমন ধর উদাহরণ কি বলি, নদ-নদী, মৃত্তিকা, সা শুধু নদ-নদী, মৃত্তিকা মানে ওই মাটি, তার স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ ইত্যাদি ভৌগোলিক পরিবেশ যেকোনো দেশের শিল্প ও বাণিজ্যের উন্নতি, শিল্প বাণিজ্য উন্নতি হবে। কারিগরি পরিবেশ। কারিগরি পরিবেশ বলতে কি বোঝায়? কারিগরি পরিবেশ মানে কি বলতো? যে সমস্ত দেশ বিজ্ঞানে উন্নত, বিজ্ঞান মানে সায়েন্স, টেকনোলজিতে উন্নত। যে সমস্ত দেশ সায়েন্সে বা টেকনোলজির দিক থেকে উন্নত, তো সেই সমস্ত দেশ অনেক আগে চলে যাবে। আগে চলে যাবে কি মানে ধর ওরা ওরা ভাববে যে এই জিনিসটা তৈরি করবো, চলো এই প্রসেস অবলম্বন করি, এই মেশিনে কাজ করি, এই টেকনোলজি ইউজ করে অনেক তাড়াতাড়ি কাজ করবে ওরা। ঠিক আছে? অন্যান্য দেশের তুলনায়। কারিগরি পরিবেশ বলতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অবস্থা বোঝায়। যে অঞ্চলের মানুষ বিজ্ঞান চর্চা বল, কারিগরি শিক্ষা বল, প্রযুক্তিবিদ্যায় উন্নত সেই অঞ্চলে খুব বেশি কার্বন প্রসার করেছে। রাজনৈতিক পরিবেশ কি বলছে? রাজনৈতিক অবস্থার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি নিয়ে যে পরিবেশগুলো থাকে রাজনীতি। তো আগেই বললাম রাজনৈতিক পরিবেশ মানে পলিটিক্যাল, ঠিক আছে? বলছে রাজনৈতিক অবস্থার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক ব্যবস্থা, ঠিক আছে তো? আইন শৃঙ্খলার পরিস্থিতি, জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা, সরকারি আইন কানুনের উপর বহুল অংশের কার্যকরী পরিবেশ নির্ভরশীল। এবার বলছে সামাজিক পরিবেশ। সামাজিক রীতিনীতি, জীবনযাপন প্রণালী, পরিবার কাঠামো, শিক্ষা সংস্কৃতি, সেবার প্রতি আকর্ষণ প্রভৃতি হলো সামাজিক পরিবেশের উপাদান। কারবার গড়ে তোলার ক্ষেত্রে এবং কারবারের উন্নতি সাধনে সামাজিক পরিবেশ অনুকূল প্রভাব বিস্তার করে। ঠিক আছে তো? আইনি পরিবেশ। বলছে আইন ও নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে কারবারকে কাজ করতে হয়। সাংবিধানিক কাঠামো, আইনের নমনীয়তা, ঠিক আছে? গ্রহণযোগ্যতা, দেশের বিচার ব্যবস্থা প্রভৃতি হলো দেশের আইনগত পরিবেশের উপাদান। তাহলে এখান থেকে তোকে বলতে পারি বলো আইনগত পরিবেশের উপাদান, আইনগত পরিবেশের মধ্যে কি, কি জিনিস পড়ে? সাং এখানে কি লেখা আছে? সাংবিধানিক কাঠামো। আমাদের যে সংবিধান আছে তার কাঠামো। তারপর বলতে পারিস তুই আ আইনের নমনীয়তা, ঠিক আছে তো? গ্রহণযোগ্যতা, দেশের বিচার ব্যবস্থা এগুলো আইনগত পরিবেশের উপাদান। এই সমস্ত আইনি পরিবেশ কারবারি ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে এবং নিয়ন্ত্রণ করে। বলছে সমষ্টিগত পরিবেশ কারবারি সংস্থার কার্যকলাপকে বহুল অংশে নিয়ন্ত্রণ করে। এখানে একটা শর্ট কোশ্চেন দেয়, এখান থেকে দিতেই পারে SWOT, এটা দিতে পারে SW, এদের পুরো মাথার মধ্যে যেতে বলতে পারে SWOT, এটা বলতে পারে SWOT। বলতে পারে S মানে তুমি কি বোঝো, W মানে কি বোঝো, O মানে কি বোঝো, T মানে কি বোঝো। S মানে স্ট্রেংথ, W মানে উইকনেস, O মানে অপরচুনিটি আর T মানে থ্রেট। লেখা আছে, সুন্দর করে লেখা আছে। বলছে একটি প্রতিষ্ঠানের শক্তি মানে স্ট্রেংথ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। S মানে স্ট্রেংথ, ঠিক আছে? আর W ফর উইকনেস, O ফর অপরচুনিটি, আগের বছর বইতে তো T ছিল, থ্রেট লেখা ছিল। ঠিক আছে, এখানে C লেখা আছে আর চ্যালেঞ্জ। ঠিক আছে? Q লেখা থাকতে পারে।
টি আর টি হলে থ্রেট আর সি হলে চ্যালেঞ্জ। শক্তি, দুর্বলতা, সুযোগ আর প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান। এদের বলছে শক্তি কি, স্ট্রেংথ বা এস কি? শক্তি হলো কোনো কোম্পানির নিজস্ব ক্ষমতা, নিজ ক্ষমতা বলে প্রতিযোগীর তুলনায় নিজস্ব সুবিধা প্রদান করে। দুর্বলতা, উইকনেস, ডব্লিউ। দুর্বলতা হলো কোনো কোম্পানির নিজস্ব অক্ষমতা। শক্তি মানে তোর ক্ষমতা, দুর্বলতা মানে অক্ষমতা। কোনো কোম্পানি প্রতিযোগীর তুলনায় নিজস্ব দুর্বলতা প্রকাশ করে। সমষ্টিগত কারবারি পরিবেশ কারবারি সংস্থার নিয়ন্ত্রণযোগ্য নয়। তবে সমষ্টিগত কারবারি পরিবেশই কারবারি কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। সুযোগ মানে অপরচুনিটি। ও কোম্পানির পক্ষে কোম্পানির নিজস্ব পরিবেশ কতটা সাহায্য করে তার সুযোগের উপর নির্ভর করে। প্রতিদ্বন্দ্বিতার আহ্বান, কোনো কোম্পানির সমষ্টিগত পরিবেশ অনুকূল না হলে এইরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। মানে তোর যে সমষ্টিগত পরিবেশ আছে, তোর বিজনেস যদি অনুকূল না হয়, বিজনেস যদি অনুকূল না হয়, তাহলে তুই প্রতিদ্বন্দ্বিতা পড়ে যাবে, মানে কম্পিটিশনে পড়ে যাবে। শক্তি ও দুর্বলতার দিক থেকে প্রতিষ্ঠান নিজস্ব কৌশল ঠিক করে। শক্তি ও দুর্বলতার দিকে প্রতিষ্ঠানটা নিজস্ব টেকনিকটা ঠিক করবে। শক্তি ও দুর্বলতা, শক্তি, দুর্বলতা, সুযোগ, প্রতিদ্বন্দ্বিতার আহ্বান, দ্য স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, চ্যালেঞ্জ, SWOC এর মাধ্যমে কারবার সমষ্টিগত পরিবেশের প্রতিফলন দেখতে পায়। এবার পড়বে কারবারি পরিবেশের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যে কি কি বৈশিষ্ট্য আছে তার কারবারি পরিবেশের বৈশিষ্ট্য, তার কতগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো সব করে দেখতে হবে তোকে। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক প্রাকৃতিক পরিবেশ, তারপরে সরকারের নীতি, প্রাকৃতিক পরিবেশ, তারপর লেখা সরকারের নীতি, অর্থনৈতিক পরিবেশ, কারিগরি পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আবার চলমান পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি পয়েন্ট হচ্ছে দেখ। প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলো কি? প্রাকৃতিক পরিবেশ এইমাত্র তোকে বললাম, কি কি বললাম বলতে, প্রাকৃতিক পরিবেশ কি কি বলে? ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, নদ নদী, এগুলো তো বলেছিলাম। এখানে কি বলছে? ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ে। ঠিক আছে, তারপরে তোর কি বলেছে, আভ্যন্তরীণ জলভাগ, তটরেখা। ঠিক আছে, ওই সীমানা লাইন বলে, তটরেখা মানে লাইন, বুঝিস তো। তারপর যে তোর জলবায়ু, উদ্ভিদ, মৃত্তিকা, খনিজ সম্পদ, এইগুলোকে বলা হয় প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য। মানে প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলো হলো, ভারত কৃষি দেশ, আমাদের ভারত কৃষি প্রধান দেশ। ঠিক আছে, কেন কৃষি প্রধান দেশ জানিস? কেন কৃষি প্রধান দেশ? কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত। 70, 80 or 60% লোক মনে করি সম্ভবত কৃষিকাজের সঙ্গে যুক্ত। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী ভারতের অধিকাংশ স্থানই সমতল। মানে ভূপ্রকৃতি পড়েছিস, একটা পার্বত্য ভূমি, একটা মালভূমি আর একটা সমভূমি। তো বলছে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী ভারতের অধিকাংশ জায়গায় সমতল। ঠিক আছে, আচ্ছা, যার ফলে ভারতের কৃষিকাজে যথেষ্ট সুবিধা রয়েছে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প দেখা যায়। ঠিক আছে, ভারতে প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য পর্যালোচনা করলে দেখা যায় অর্থনৈতিক উন্নতি বা কারবার গঠনে প্রাকৃতিক পরিবেশ সাহায্য করে। ভারত সরকারের নীতি, মিশ্র অর্থনীতি। এবার প্রশ্ন হলো মিশ্র অর্থনীতি কাকে বলে? আমাদের দেশ যে ভারতবর্ষ আছে না, আমাদের ভারতবর্ষে কোন অর্থনীতি পরিলক্ষিত হয়? মিশ্র অর্থনীতি পরিলক্ষিত হয়। কারণ আমাদের দেশের অর্থ ব্যবস্থায় কিছু সরকারি উদ্যোগও দেখা যায়, আবার বেসরকারি উদ্যোগও দেখা যায়। মানে আমাদের দেশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের সহাবস্থান লক্ষ্য করা যায়। আর যে দেশে সরকার আর বেসরকার মিক্স করে থাকে তাকে মিশ্র অর্থনীতির দেশ বলা হয়। ঠিক আছে, আমাদের দেশ মিশ্র অর্থনীতির দেশ। মিশ্র অর্থনীতি ভারতের কারবার সংগঠন বা কারবার পরিবেশ সৃষ্টিতে এক উল্লেখযোগ্য ভূমিকা বহন করেছে। আমাদের দেশে সব কি সরকারি কোম্পানি আছে, আবার সব বেসরকারি আছে? না, সরকারি আর বেসরকারি মিলিয়ে আছে, তাই আমাদের দেশকে বলা হয় মিশ্র অর্থনীতির দেশ। ঠিক আছে, যেমন কোনো দেশ ধনতান্ত্রিক অর্থনৈতিক দেশ, আবার কোনো দেশ সমাজতান্ত্রিক অর্থনৈতিক দেশ। ঠিক আছে, তো কোনো দেশ ধনতান্ত্রিক, যেমন তার কি হয়েছে, ধনতান্ত্রিক অর্থনৈতিক দেশ।
মিশ্র অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের প্রসারে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করছে। মানে মিক্সড ইকোনমিতে, মানে মিশ্র অর্থনীতি কি বলছে, ওই জন্য বললাম সরকারি বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করছে, ফলে অনুকূল সরকারি পরিবেশের সৃষ্টি হয়েছে। যেমন কৃষির উন্নতিতে দেশ কেবলমাত্র খাদ্যদ্রব্যের স্বয়ংসম্পূর্ণ লাভ করেনি, যে সমস্ত শিল্পের কাঁচামাল কৃষির উপর নির্ভরশীল, ঠিক আছে, কৃষির উন্নতি পরোক্ষভাবে সেই সমস্ত শিল্পের প্রসারেও সাহায্য করেছে। ব্যাপারটা বুঝতে পারলে কি বলেছে, এই লাইনটা পড়ে নিশ্চয়ই মানে মানে বোঝা গেছে। কৃষির উন্নতিতে, কৃষি যে যত উন্নতি করছে না, সেই কৃষি দেশ কেবলমাত্র খাদ্যদ্রব্যের স্বয়ংসম্পূর্ণ লাভ করেনি, তার কৃষিকাজ যারা করে ওই জিনিসটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে, আমাদের কাজে লাগে, শুধু এটাই উন্নতি হয়নি, ওই জিনিসটা পার্টিকুলার ওই জিনিসটা আবার এমন কোনো বিজনেস আছে, শিল্প আছে, ওদের থেকে কৃষকদের থেকে কিনছে, সেইভাবে উন্নতি লাভ করে। এখানে এটাই বলতে চাই, কৃষির উন্নতিতে দেশ কেবলমাত্র খাদ্যদ্রব্যের স্বয়ংসম্পূর্ণ লাভ করেনি, যে সমস্ত শিল্পের কাঁচামাল কৃষির উপর নির্ভরশীল, কৃষির উন্নতি পরোক্ষভাবে সেই সমস্ত শিল্পের প্রসার সাহায্য করেছে। যারা বড় বড় শিল্প করে না, ওরা কিন্তু কৃষিকাজের উপর ডিপেন্ডেন্ট, কৃষিকাজ থেকে জিনিসগুলো আসে তারপর ওদের কাছে, ঠিক আছে। শিল্প বাণিজ্যের উন্নতির জন্য পরিবহন, যোগাযোগ, শক্তি, জ্বালানি, খনিজ সম্পদ প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ প্রয়োজন। তো শিল্প বাণিজ্যের উন্নতির জন্য কি কি দরকার? পরিবহন দরকার। তার মানে যারা ব্যবসা করতে আসবে তারা কি দেখবে? পরিবহন ব্যবস্থা কতটা উন্নত, যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত, ঠিক আছে তো, শক্তি, জ্বালানি, খনিজ সম্পদ, এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানুষের জীবন ধারণের জন্য বা অর্থনৈতিক উন্নতির জন্য, বিনিয়োগ, উৎপাদন, বিনিময়, বন্টন, আয়, ব্যয়, সম্ভব প্রভৃতিকে ভিত্তি করে ভারতের অর্থনৈতিক পরিবেশ গড়ে উঠেছে। তাহলে ভারতবর্ষের যে অর্থনৈতিক পরিবেশ গড়ে উঠেছে, কি করে গড়ে উঠেছে? বিনিয়োগ ব্যবস্থা, বিনিয়োগ, উৎপাদন, বিনিময়, বন্টন, আয়, ব্যয়, সম্ভব, এটাকে ভিত্তি করে ভারতের অর্থনৈতিক পরিবেশ গড়ে উঠেছে। অর্থনৈতিক পরিবেশের উপরেই নির্ভর করে কারবারের উন্নতি ও মানুষের জীবনযাত্রার মান। মূলধনের অভাব পূরণের জন্য সরকারি প্রচেষ্টায় অনেকগুলি অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার ফলে সরকারি প্রচেষ্টায়, ঠিক আছে, ভারতের আর্থিক পরিবেশ কারবার করানোর অনুকূল অবস্থা সৃষ্টি করেছে। জিনিসটা কি বলেছে? অর্থনৈতিক পরিবেশ, ভারতবর্ষ অর্থনৈতিক পরিবেশটা কি বলতে চাইছে? বলছে ব্যবসা করতে গেলে, বড় বড় বিজনেস করতে গেলে তোমার ক্যাপিটালের অভাব থাকতে পারে। এবার ক্যাপিটালের অভাবটা কারা মেটিয়েছে? মালিক যদি না পারে তখন কি করতে পারে? বিভিন্ন সংস্থার থাকে, ওরা ঋণ নিতে পারে, ঋণ। বলছে মূলধনের অভাব পূরণের জন্য সরকারি প্রচেষ্টায় অনেকগুলি অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজকে তুই ব্যবসা করছিস, তোর টাকা ঘাটতি আছে, ফান্ড শর্টেজ হয়েছে, তখন তুই সরকারি, এখানে কি লিখে, সরকারি প্রচেষ্টায় অনেকগুলো অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান, মানি, টাকা সাপ্লাই করবে, কাকে? বিজনেস সাপ্লাই করবে। তাহলে আমাদের বিজনেসে কারা টাকা সাপ্লাই করে? ব্যাংক। কাদের সাহায্যে? সরকারি ব্যবস্থা করে দিয়েছে যে না, তুমি ব্যাংকের থেকে এই লোনটা পেতে পারো ব্যবসা করার, এই সুবিধা পেতে। যার ফলে সরকারি প্রচেষ্টায় কারবার করার অনুকূল অবস্থা সৃষ্টি করেছে। কারিগরি পরিবেশ, কোন দেশের কারিগরি পরিবেশের উন্নতি নির্ভর করে কিসের উপর? আগেই বললাম, প্রযুক্তিবিদ, তারপর ইঞ্জিনিয়ার, শিক্ষিত কুশলী মানে বা দক্ষ কর্মীদের ওপর। তাহলে কোন দেশের কারিগরি পরিবেশের উন্নত, মানে তোর যে ব্যবসায় যে কারিগরি পরিবেশটা আছে, ঠিক আছে, সেটা উন্নতি হয়েছে। তো কি করে বুঝতে পারি তুই এটা? যে তোর বিজনেসে যত মানে তোর ইঞ্জিনিয়ার বা ধর শিক্ষিত বা কুশলী বা দক্ষ কর্মী, মানে এফিসিয়েন্ট বা এডুকেটেড এমপ্লয়ি আছে, প্রযুক্তিবিদ আছে, ঠিক আছে, এইগুলো তোর যত থাকবে, তাহলে তুই ভাবি তোর দেশে মানে তোর কারিগরি পরিবেশ তত উন্নত। আজকে তুই যে কোম্পানি খুলেছিস, সেখানে দেখা গেলো সেরকম কোনো ভালো শিক্ষিত এমপ্লয়ি নেই, এডুকেটেড এমপ্লয়ি নেই, ঠিক আছে তো, কোনো ভালো ইঞ্জিনিয়ার নেই, তাহলে তো তোর ব্যবসা তোর ডেভেলপ করবে না। স্বাধীনতার পরে সরকারি প্রচেষ্টায় ভারতের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখনকার দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সেটা তোর ইঞ্জিনিয়ার, যে বিভিন্ন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো গড়ে উঠছে। সরকারি প্রচেষ্টায় ভারতের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও ইঞ্জিনিয়ারিং শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। তাছাড়া বিভিন্ন ধরনের পেশাগত শিক্ষা অর্জনের জন্য পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ভারতবর্ষের
ভারতে কি হয়েছে ম্যানেজমেন্ট শিক্ষার উন্নতির জন্য ম্যানেজমেন্টের উন্নতির জন্য ও কি করছে এখন দেশে বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট কলেজ তৈরি হয়েছে, ঠিক আছে? তাই লিখেছে ব্যবসায় শিক্ষা উন্নতির জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট মানে কি বলতো আইআইএম তৈরি হয়েছে, আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো ব্যবস্থাপনা শিক্ষা উন্নতির জন্য আইআইএম তৈরি হয়েছে, ইন্ডিয়ান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট। আচ্ছা, এটা কি বলছে? এটা হচ্ছে আইসিএমএ এর কথা বলছে, সিএমএ যেটাকে বলা হয়, অনেকে সিএমএ পড়ে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তাদের ইনস্টিটিউট, ঠিক আছে? সিএ যারা পড়ে তাদের সিএ একটা ইনস্টিটিউট আছে আইসিএআই, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া কম্পিউটার শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে, এগুলি কারবারের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে, ফলে কারিগরি পরিবেশ কারবারের সৃষ্টির একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে কি কি এখন সরকার কি করছে? অনেক জিনিস ভাবছে যে আমার দরকার, তার জন্য বিভিন্ন জায়গায় এখন কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, ঠিক আছে? কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বিভিন্ন ম্যানেজমেন্ট কলেজ তৈরি করেছে। আমি আইআইএম মানে কি? আইআইএম তো কোনো একটা কলেজ না, এটা কি বলে আইআইএম একটা হচ্ছে সংস্থা, তাই তো? ওর বিভিন্ন জায়গায় করে, যেমন আইআইএম আমাদের কলকাতায় একটা আছে আইআইএম জোকাতে, তেমনি ইন্ডোরে আছে, ব্যাঙ্গালোর, সব জায়গায় আইআইএম একটা করে আছে, ঠিক আছে? আইআইএমটা কি একটা ম্যানেজমেন্ট কলেজ, ঠিক আছে? ম্যানেজমেন্ট এমবিএ পড়ানো হয় ওখান থেকে, ঠিক আছে তো? তারপর যে সি এর কথা বললাম, সিএম এর কথা বললাম। রাজনৈতিক পরিবেশ, দেশের কারবারি পরিবেশ বহুলাংশে রাজনৈতিক পরিবেশের উপর নির্ভরশীল, ঠিক আছে? দেশের রাজনৈতিক শৃঙ্খলা না থাকলে ব্যবসা বাণিজ্য উন্নতি ও প্রসার লাভ সম্ভব নয়। মানে পলিটিক্সে যে ডিসিপ্লিন যদি না থাকে তাহলে কিন্তু ওই উন্নতি করতে পারবে বিজনেসের, ঠিক আছে? কারবারি অনুকূল পরিবেশের জন্য প্রয়োজন সুস্থ কেন্দ্র রাজ্য সম্পর্ক। এই যেটা প্রথমে বলছিলাম, কেন্দ্র আর রাজ্যের মধ্যে ভালো সম্পর্ক থাকা খুব জরুরি। কেন্দ্র আর রাজ্যের মধ্যে ভালো সম্পর্ক, বলছে কারবারি অনুকূল পরিবেশের জন্য প্রয়োজন ভালো, কি ভালো? কেন্দ্র আর রাজ্যের মধ্যে সম্পর্ক থাকা ভালো। রাজ্য কেন্দ্রে স্থিতিশীল সরকার থাকা দরকার। স্থিতিশীল সরকার মানে বুঝিস তো? টেম্পোরারি সরকার, সরকার দু রকম হয়, একটা টেম্পোরারি হয়, একটা পার্মানেন্ট। পার্মানেন্ট আর টেম্পোরারি বুঝতে পারছি? পার্মানেন্ট টেম্পোরারি দেখবি অনেকে ধর 5 বছরের পর তো ভোট হয়, 5 বছরের ব্যাপার তো ভোট হয়। ধর প্রথমে ধর কোনো একটা কোম্পানি আসলো, প্রথম যে সরকার ছিল তার সঙ্গে কথাবার্তা বলল, 2 বছর পর সরকার চেঞ্জ হয়ে গেল। এখন ও বললো না আমি মানি না, বললো আমি মানি না এই সমস্ত জিনিস, চেঞ্জ হয়ে যাবে, বিজনেস সেখানে ডেভেলপ হবে, টেম্পোরারি পার্মানেন্ট সরকার দরকার। সুতরাং বর্তমানে ভারতের রাজনৈতিক পরিবেশ কার্বন পরিবেশের অন্যতম বৈশিষ্ট্য। তুই দেখ এখন যে বাংলাদেশে এখন যে ঘটনা হচ্ছে, এখন বড় বড় ইনভেস্টররা চাই বাংলাদেশে কি ইনভেস্ট করতে, কোন চাইবে না, ঠিক আছে? তো কোন চাইবে না, সেটা দেখতে হবে ব্যাপারটা। সামাজিক পরিবেশ, শিল্প বাণিজ্যের উন্নতি ও প্রসারের জন্য সামাজিক পরিবেশ একান্ত প্রয়োজন। ভারতবর্ষে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, ঠিক আছে? তাদের সামাজিক রীতিনীতি ও ধর্মীয় আচার ব্যবহার বিভিন্ন রকমের হয়, ঠিক আছে তো? বুঝতেই পারছি সামাজিক পরিবেশ ব্যাপারটা কি। শিল্প বাণিজ্যের উন্নতি ও প্রসারের জন্য সামাজিক পরিবেশ একান্ত প্রয়োজন। ভারতবর্ষে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, ঠিক আছে? আজকে আজকে একটা মানুষ ধর আমাদের ধর হিন্দু ধর্ম যারা হিন্দু ধর্ম, ওদের যে আচার ব্যবহার ধর্ম নীতি অন্য ধর্মের সঙ্গে তো মিল খাবে না, আলাদা। তাই বলছে তাদের সামাজিক রীতিনীতি ও ধর্মীয় আচার ব্যবহার বিভিন্ন রকমের হয়। একসময় ধর্মীয় রীতিনীতির ওপরই ভারতের ব্যবসা বাণিজ্য নির্ভর করত, কিন্তু বর্তমানে শিক্ষার প্রসারের ফলে ধর্মীয় গোড়ামি অনেকখানি হ্রাস পেয়েছে, ঠিক আছে তো? বিভিন্ন ধরনের ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। মানে আগে একটা সময় ছিল ধর্মীয় রীতিনীতির উপরই ব্যবসা বাণিজ্য উন্নতি হতো, এখন যেহেতু মানুষ এডুকেটেড হয়ে যায়, পড়াশোনা হচ্ছে, ধর্মটাকে দূরে রেখেছে, ঠিক আছে? চলমান পরিবেশ বলছে বাজারে ক্রেতার রুচি পছন্দ প্রতিযোগীর প্রবেশ, ঠিক আছে? বাজারে মানে মার্কেটে ক্রেতার রুচি থাকবে, পছন্দ থাকবে, যে কম্পিউটার থাকবে তার প্রবেশ এন্ট্রি করবে, আয়ের পরিবর্তন প্রভৃতি কার্যকর পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে? কারবারি পরিবেশ কোনো স্থির ব্যবস্থা নয়, ঠিক আছে? কারবারি পরিবেশ কোনো স্থির ব্যবস্থা নয়। এই যে আপনি কি বলেন চলমান পরিবেশ, এই যে বিজনেসটা যে আছে না, এনভায়রনমেন্টটা চলমান মানে বুঝতে পারছিস তো? মানে এরকম না যে এটা ফিক্স থাকবে এই পরিবেশটা, পরিবেশ ফিক্স থাকবে না, পরিবেশ চেঞ্জ হতে পারে। আজকে তোর চাহিদা কালকে চেঞ্জ হয়ে গেল, আজ তোর যা চাহিদা কাল চেঞ্জ হয়ে গেল, পরিবেশ চেঞ্জ হতে পারে। তো বলছে বাজারে ক্রেতার রুচি, আজকে তোর যা রুচি বা পছন্দ আছে কালকে এই রুচি বা পছন্দ থাকবে,
চেঞ্জ হবে, বারবার চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? প্রতিযোগীর প্রবেশ, আগে যা কম্পিউটার ছিল ওই কম্পিউটার আর নতুন নতুন প্রতিযোগী প্রবেশ হবে, তারপর যে আয়ের পরিবর্তন হবে, এগুলো সব কার্বন পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। আর কার্বন পরিবেশ কোনো স্থির ব্যবস্থা নয়, এটা হচ্ছে চলমান ব্যবস্থা, ঠিক আছে? সুতরাং চলমান পরিবেশ কার্বন পরিবেশের একটি প্রধান বৈশিষ্ট্য। 7টা পয়েন্ট বললে পয়েন্টগুলো ভালো করে পড়বে। আমার তো মনে বলে এই যে বক্সগুলো করে দিই, বক্সগুলো পড়লে অনেক খারাপ হয়ে যাবে। বক্সগুলো ভালো করে পড়বে, বক্সগুলো। এইগুলো কি করবি বলতো? বক্সগুলো পড়ে ভালো করে পড়ে না খাতায় একটা না দেখে লিখবি, তাহলে মনে থাকবে। কারণ তোর এর মধ্যে থেকে তুই এমসিকিউ গুলো ঢুকবে, এর মধ্যে দিয়ে এমসিকিউ গুলো থাকবে, ঠিক আছে? পয়েন্ট গুলো অনেক এমসিকিউ থাকবে এখানে। কার্বনিক পরিবেশের উপাদান, কার্বনিক পরিবেশের দুটো উপাদান থাকে, একটা অনুকূল আর একটা প্রতিকূল। এবং এবার কার্বন পরিবেশের উপাদান কটা? দুটো, একটা অনুকূল উপাদান, একটা প্রতিকূল উপাদান। অনুকূল উপাদান মানে, অনুকূল মানে বুঝছো, যে এইগুলো তোর ব্যবসাকে সাহায্য করবে, আর প্রতিকূল মানে যেগুলো কিন্তু সাহায্য করবে না, এটা প্রতিকূল। তার মানে তুই বল স্যার ব্যবসাকে কোন কোন সাহায্য করবো সেটা আগে বলুন। ধর ব্যবসাকে সাহায্য করার পয়েন্ট গুলো পর তুই বুঝে যাবে। মূলধনের অভাব, মূলধনের অভাব এটা তো তোর প্রতিকূলের মধ্যেই পড়ছে, ঠিক আছে? প্রযুক্তি সব অভাব, অভাব দেখাবে, সব অভাব, সব অভাব দেখ, যেইগুলো অভাব থাকবে সেইগুলোই তোর প্রতিকূল। তাহলে মূলধনের অভাব এটা প্রযুক্তি, তোর কি বললাম, প্রতিকূল। তারপর কি বলছে? প্রযুক্তিবিদ্যার অভাব, টেকনোলজির অভাব আছে। সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা, এটা কি বলেছে ভালো করে পড়। সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা সমস্যা ক্রিয়েট করে, সামাজিক অস্থিরতা, ঠিক আছে তো? দক্ষ ব্যবস্থাপনার অভাব, ভালো ম্যানেজমেন্ট নেই। আর কি? জীবনযাত্রার অনুন্নত মান, মানে কস্ট অফ লিভিং, জীবনযাত্রার মান অনুন্নত, এটা হচ্ছে প্রতিকূলতা। জীবনযাত্রার মান সবাই কি করে, জীবনযাত্রা মানে কস্ট অফ লিভিং, লিভিংটা একটু ভালো হবে কিন্তু মানটা অনুন্নত, জীবনযাত্রার মান অনুন্নত। অনুকূল উপাদানের মধ্যে কি কি বলছে? অর্থনৈতিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, কারিগরি পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অন্যান্য পরিবেশ। অলরেডি পয়েন্টগুলো পড়া আছে। দেখ অর্থনৈতিক পরিবেশ অনেক বড় দিয়েছে, দেখে নিতে পারিস একবার। বলছে কোনো একটি দেশের কারবারি পরিবেশ সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। দেশের জাতীয় আয়, ওই দেখ একই কথা লেখা আছে, পুরো সেম কথা আগে যেটা বললাম ওটাই লেখা আছে। বলছে দেশের জাতীয় আয় মাথাপিছু আয় যখন বাড়ে এবং দেশের সাধারণ মানুষের মনে যখন সঞ্চয় এবং বিভিন্ন শিল্প বাণিজ্য অর্থ বিনিয়োগের ইচ্ছা দেখা যায় এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী দ্রব্যের উৎপাদন হয়, তখন এইসব অর্থনৈতিক অবস্থা কার্বন পরিবেশের অনুকূল বলে বিবেচনা করে। মনে হচ্ছে সেম লেখা, পুরো সেম লেখা, পুরো আগের পয়েন্টে পুরো তুলে দিয়েছে, তবে এখানে একটু বড় করেছে, ওই লেখাটাকে একটু বড় করেছে। অর্থ ব্যবস্থার প্রকৃতি ও সরকারি নীতি হলো অর্থনৈতিক পরিবেশের একটি প্রধান উপাদান। তাহলে অর্থনৈতিক পরিবেশের উপাদান কি? সরকারি নীতি ও অর্থ ব্যবস্থার প্রকৃতি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অর্থ ব্যবস্থা দেখা যায়, যেমন আমি তোকে প্রথমে বলেছিলাম, কোনো দেশে গণতান্ত্রিক দেখা যায়, কোনো দেশে মিশ্র মিশ্র অর্থ ব্যবস্থা দেখা যায়, কোনো দেশে সমাজতান্ত্রিক দেখা যায়, ঠিক আছে? আমি তোকে বলেছিলাম ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কোন দিয়ে দেখে, কিছুক্ষণ আগে প্রধান বলে বলে ধনতান্ত্রিক মানে কি? ধনতান্ত্রিক মানে কি? মানে মানে খুব বড়লোক দেশ, খুব বড়লোক, টাকা পয়সা পুঁজিপতি, প্রচুর টাকা আছে। তাহলে এমন কোন দেশ পুঁজিপতির দেশ? ইউএসএ, আমেরিকা। তা আমেরিকা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেশ। আমাদের দেশ কেমন দেশ? আমাদের দেশে, কারণ আমেরিকায় সমস্ত বেসরকারি জিনিস। ধনতান্ত্রিক মানে যেখানে বেসরকারি প্রাধান্য বেশি, আর আমাদের দেশে সরকার বেসরকারি দুর্বল, মিশ্র অর্থনৈতিক দেশ। এই সমস্ত জিনিসগুলো থাকতে পারে এখানে, এগুলো মাথায় রাখি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত এই সমস্ত দেশে বেসরকারি উদ্যোগী প্রধান। দেখ পরীক্ষায় আমরা দেখেছি অন্যান্য চ্যাপ্টার প্রত্যেক ইনস্টিটিউট থেকে বললো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এর মধ্যে কার মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বললো যে না, এখানে অনেকগুলো পয়েন্ট বললো, সরকারি প্রাধান্য বেশি, বেসরকারি প্রাধান্য বেশি, সরকার বেসরকার দুজনেই প্রাধান্য বেশি, কারোর প্রাধান্য নেই, এরকম বলে দেবে। তখন তোকে বলতে হবে, মনে রাখতে হবে বেসরকারি প্রাধান্য। অন্যদিকে চীন, চীনটা কি? চীনের মতো দেশে কোন অর্থ ব্যবস্থা জানিস তো? ওরা ধনতান্ত্রিক নয়, ওরা সমাজতান্ত্রিক, ওরা সমাজতান্ত্রিক, ঠিক আছে? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আহ, অন্যদিকে চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু আছে।
যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন প্রভৃতি দেশে ধনতন্ত্র অর্থ ব্যবস্থা প্রচলিত। এই সমস্ত দেশে বেসরকারি উদ্যোগী প্রধান, এটা বললাম। অন্যদিকে চীনে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু আছে। যেটা বলছিলাম, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অর্থ ব্যবস্থা চালু আছে। কোনো দেশে ধনতান্ত্রিক, কোনো দেশে সমাজতান্ত্রিক, কোনো দেশে মিশ্র। ঠিক আছে? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্য কি? এই সমস্ত দেশে বেসরকারি উদ্যোগী প্রধান, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন। ঠিক আছে? এইগুলো হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেশ। আর চীন হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেশ। মানে এই দেশে বেসরকারি কোনো স্থান নেই, কোনো বেসরকারি উদ্যোগের কোনো স্থান নেই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। ভারতের অর্থ ব্যবস্থা হলো মিশ্র অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবসা বাণিজ্য উন্নতি কল্পে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করে। জাতীয় জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি সরকারি উদ্যোগে পরিচালিত হবে। অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি উদ্যোগও সমানভাবে কাজ করবে। তাই কোনো অঞ্চলে কার্য প্রতিষ্ঠা করার পূর্বে সেই দেশের সরকারি নীতি ও অর্থ ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে কারবারিদের ওয়াকিবহাল হওয়া একান্ত প্রয়োজন। তাকে জানতে হবে। ভৌগোলিক পরিবেশ, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। ভূপ্রকৃতি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি প্রকৃতির দান ও প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। পক্ষান্তরে মানুষ স্বাভাবিক জীব। প্রাকৃতিক পরিবেশগুলির অনুকূল সাহায্য না পেলে কোনো দেশেরই কার্যের পরিবেশ উন্নত হতে পারে না। কারণ কারবারের উৎপাদন কাজে শ্রমিকদের কর্মক্ষমতা ও দক্ষতা খুবই প্রয়োজন। তো দেখ, যেখানে খুব ঠান্ডা জায়গা না, সেখানে যদি কোম্পানি খোলা হয়, তাহলে ওখানে এত ঠান্ডার মধ্যে কর্মীরা কাজ করতে গেলে ওদের কর্মক্ষমতার লোক কি পাবে? লোক পাবে। আবার খুব গরম মরুভূমির ওখানে কিন্তু চলে গেলে, একটা বললাম ঠান্ডার জায়গায়, পাহাড়ে পাহাড়ে যদি হয়, এবার যদি মরুভূমিতে চলে যাস, কোনো কাজ করতে পারবে না। মানে এমন জায়গায় করতে হবে যেন তোর মানে জলবায়ু যেন ভালো থাকে, যে ও কর্মীদের কাজ করার জন্য উপযুক্ত। বলছে নাতিশীতোষ্ণ জলবায়ু, মানে না শীত না উষ্ণ এরকম জলবায়ুতে শ্রমিকদের কর্মক্ষমতা দক্ষতা বাড়ে। উষ্ণ প্রধান জলবায়ুতে শ্রমিকরা অল্পেই পরিশ্রান্ত হয়ে মানে ক্লান্ত হয়ে যায়। সুতরাং কারবারি অবস্থানে জলবায়ুর প্রভাব খুব বেশি। বস্ত্রবয়ন শিল্পের জন্য আর্দ্র আবহাওয়ার প্রয়োজন। আবার চলচ্চিত্র শিল্পের জন্য রৌদ্র করজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন। ঠিক আছে তো? অনুকূল জলবায়ুর জন্য নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলিতে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি লক্ষ্য করা যায়। অন্যদিকে হিমমণ্ডলে অবস্থিত দেশ, মানে যেগুলো পাহাড়ি অঞ্চলে, ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে, বুঝলি তো? মানে হিমমণ্ডলে অবস্থিত দেশ মানে বুঝতে পারছিস তো? যে খুব ঠান্ডার দেশ, যেগুলো যেগুলো ঠান্ডার দেশ হিমমণ্ডল, ঠিক আছে তো? তো ধর আমাদের দেশে কি হিমমণ্ডল কি? আমাদের দেশে উপরের পোর্শনটা ঠান্ডার দেশ, পুরো পোর্শন ঠান্ডা না, শুধু পাহাড়ের ওই উপর পোর্শন বলছি, ভাব একদম ওই জম্মু কাশ্মীর ওই সাইড থেকে শুরু হয়ে একদম ওইদিকে অরুণাচল, ঠিক আছে, এই পোর্শনটা তো ঠান্ডা দেশ। নিচে তো কোনো ঠান্ডা নেই, তাই না? তো বলছি এখানে যে হিমমণ্ডলে অবস্থিত দেশগুলো কোনগুলো জানিস? তোদের গ্রিনল্যান্ড, কানাডা, ঠিক আছে তো? রাশিয়ার ওখানে কানাডায় ১ মাস ২ মাস তো তোর স্কুল ফুল ছুটিই থাকে। ওখানে আমার গরমের ছুটি বলে হয় না, মানে শীতের ছুটি ১ ২ মাস থাকে, মানে মানে হাঁটা চলা যায় না, মানে বুঝলেন তো? রাস্তাঘাটে শুধু বরফ পড়ে থাকে। তো বলে গ্রিনল্যান্ড, কানাডা, রাশিয়ার উত্তরাংশে ব্যবসা বাণিজ্য অনুন্নত। কারণ সুতরাং কোনো দেশ বা কোনো অঞ্চলে কিরূপ ভৌগোলিক পরিবেশে অবস্থিত তা কারবার প্রতিষ্ঠা করার আগে কারবারিদের ভালো করে, এই জন্য যারা ব্যবসা করে না, দেখবে ও ভূপ্রকৃতিটা ভালো করে দেখে নেয়, জলবায়ু দেখে। কারিগরি পরিবেশ, কারিগরি পরিবেশ ও প্রযুক্তিবিদ্যা আহ, কারবারের উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ সাহায্য করেছে। তাই যে অঞ্চলে মানুষ বিজ্ঞান চর্চা, কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত উন্নত, সেই অঞ্চলে খুব বেশি কারবার সম্প্রসারণ করেছে। সেই জন্য কোনো অঞ্চলে কারবার প্রতিষ্ঠা করতে হলে সেই অঞ্চলে কারিগরি পরিবেশের সুযোগ সুবিধাগুলি চিহ্নিত করা একান্ত প্রয়োজন। রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি আইন কানুনের উপর বহুলাংশে কারবার পরিবেশ নির্ভরশীল। আইন শৃঙ্খলার অভাব থাকলে অরাজকতা সৃষ্টি হয়। যদি আইন শৃঙ্খলার অভাব থাকে তাহলে তোর কিন্তু অরাজকতা সৃষ্টি হয়। দেখ, যারা বাইরে থেকে ব্যবসা করতে আসবে, ও কখনোই চাইবে না এখানে ঝামেলা হয়,
পার্টি পলিটিক্সের ঝামেলা কখনোই বিজনেস করতে আসবে না। যেখানে পার্টি পলিটিক্স ঝামেলা কখনো বিজনেস করতে আসবে না। ও ঝামেলা মানে ও ঝামেলা হলে তো আমার বিজনেসের ক্ষতি হবে। বা ধর এমনও হচ্ছে ওরা সেই সমস্ত রাজ্যে বিজনেস খুব কম করবে যেখানে অকারণে মানে বন্ধ হয়, বন্ধ স্ট্রাইক হয়। তাহলে বন্ধ স্ট্রাইক হলে ওর বিজনেসের লস হবে, ঠিক আছে? তো ও চাইবে না কখনো। বলছে কারবারি জগতের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকলে বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহ বোধ করে। তাই কোনো অঞ্চলে কারবার প্রতিষ্ঠার সময় কারবারিদের উচিত সেই অঞ্চলের রাজনৈতিক অবস্থার সুবিধা অসুবিধা বিচার করা। বলছে এই যে যারা বিজনেস করবে তাদের উপর যদি সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকে, সরকার কোনো নিয়ন্ত্রণ করছে, সরকার যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে ওরা ব্যবসা করতে আসবে না। সামাজিক পরিবেশ বলছে সামাজিক রীতিনীতি, প্রথা, সংস্কার, ধর্মীয় অনুশাসন প্রভৃতি কারবারি পরিবেশকে ভীষণভাবে প্রভাবিত করে। কারণ সমাজে মানুষের সকল প্রকার চাহিদা বলছে সমাজে মানুষের সকল প্রকার চাহিদা সামাজিক পরিবেশ অনুসারে সূচিত হয়। সমাজে মানুষের শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, ধ্যান ধারণা, ব্যবহার, আচার আচরণ, অভ্যাস, রুচি, ধর্ম সংস্কার, অভিজ্ঞতা, নতুন নতুন জিনিসের চাহিদা প্রভৃতির সংমিশ্রণে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। কারবারি প্রতিষ্ঠানগুলির কাজ করার সুযোগ সুবিধা এই সামাজিক পরিবেশের উপর নির্ভর করে। সামাজিক পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে কারবারের কাজকর্ম পরিচালিত হয়। তাই কোনো অঞ্চলে কারবারি প্রতিষ্ঠার পূর্বে সেই অঞ্চলে সামাজিক রীতিনীতি ও ধর্মীয় অনুশাসনের অনুকূল প্রভাবগুলি চিহ্নিত করা কারবারিদের একান্ত প্রয়োজন। তাই কারবার গড়ে তোলার ক্ষেত্রে এবং কারবারের উন্নতির জন্য সামাজিক পরিবেশ কারবারের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। লাস্ট বলছে অন্যান্য পরিবেশ। অন্যান্য যে সমস্ত উপাদান কারবারি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে সেগুলি কি হলো? শ্রমিক মালিকের সম্পর্ক, জনসংখ্যার ঘনত্ব ও বন্টন, তাদের স্বাস্থ্য ও শিক্ষা, কর্মীদের গুণগত মান, ক্রেতাদের আচার আচরণ, বিপণন, এইগুলো। তো এইগুলো আগেই বলেছি। যেটা বলছিলাম কার্বাইড পরিবেশের প্রতিকূল উপাদান। কার্বাইড পরিবেশের প্রতিকূল উপাদান কি বলছে এখানে? যেসব উপাদান, ওটা তো বলার দরকার নেই প্রতিকূল উপাদান, পয়েন্টটা বলি। প্রথমে মূলধনের অভাব, যেটা আগেই বলেছি। স্বল্প উন্নত দেশ, ঠিক আছে? যে সমস্ত দেশগুলো উন্নত নয় সেই সমস্ত দেশে জনসাধারণের অধিকাংশ দরিদ্র হওয়ায় তাদের মাথাপিছু আয় কম হয়। ফলে সঞ্চয়ের পরিমাণ ও বিনিয়োগের পরিমাণ কম হয়। এর ফলে মূলধন গঠনের হার খুব কম। দক্ষ ব্যবস্থাপনার অভাব। উন্নয়নশীল দেশে উন্নত মানের পরিচালন ব্যবস্থা, বলছে উন্নয়নশীল দেশে উন্নত মানের পরিচালন ব্যবস্থা এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অভাব দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো এটা আগেরটা ছিল স্বল্প উন্নত দেশ, আর এটা হচ্ছে উন্নয়নশীল দেশ। মানে উন্নয়নশীল মানে উন্নত দেশ নয়, কিন্তু উন্নয়নশীল মানে উন্নত দেশ নয়, ঠিক আছে? তো উন্নয়নশীল দেশে উন্নত মানের পরিচালন ব্যবস্থা এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অভাব দেখতে পাওয়া যায়। ব্যবস্থাপকরা যদি অদক্ষ হন তাহলে কখনোই কোনো দেশের শিল্পের বিকাশ সম্ভব নয়। তাই অনুন্নত ব্যবস্থাপনা কারবারি পরিবেশের প্রতিকৃতি। প্রযুক্তিবিদ্যার অভাব। যে দেশ টেকনোলজি যত বেশি উন্নত সেই দেশের পরিকাঠামো, শিল্পের পরিকাঠামো তত বেশি উন্নত। কিন্তু স্বল্প উন্নত দেশগুলিতে প্রযুক্তিবিদ্যার যথেষ্ট অভাব দেখা যায়। বর্তমান যুগে প্রযুক্তিবিদ্যার অভাব কারবার গঠনের মেন কারণ। জীবনযাত্রার অনুন্নত মান। জীবনযাত্রার অনুন্নত মান কারবারের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। ভারতের মতো দেশে স্বল্পোন্নত দেশে জনসাধারণের বেশিরভাগই দরিদ্র সীমার নিচে জীবনযাপন করে। তাদের মধ্যে তীব্র বেকারি ও দারিদ্র্যই কারবার গঠনের প্রতিকূল অবস্থা সৃষ্টি করেছে। মানে আমাদের দেশে যে সমস্ত মানুষ বসবাস করে, আমাদের দেশ তো গরিব দেশ, দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করি আমরা, ঠিক আছে? তাদের মধ্যে অনেক লোক বেকার আছে। আবার বলছে তাদের মধ্যে তীব্র বেকারি ও দারিদ্র্যই কারবার গঠনের প্রতিকূল অবস্থা সৃষ্টি করেছে। সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা। যেকোনো দেশের শিল্প গঠনে সামাজিক ও অর্থনৈতিক স্থিরতা একান্ত প্রয়োজন। অস্থির সামাজিক ও অর্থনৈতিক অবস্থা শিল্প বিকাশের অন্তরায়। বলছে কি কারবারি পরিবেশের গুরুত্ব, বলছে কি কারবারি পরিবেশের গুরুত্বগুলো তো করতে হবে। কারবারি পরিবেশের গুরুত্ব কি কি পয়েন্ট? ভূপ্রকৃতি, একই পয়েন্ট, দেখ পয়েন্ট গুলো দেখ মোটামুটি ভাবে
অনলেস একই পয়েন্ট। উপপ্রকৃতি, অপ্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে তো? প্রাকৃতিক নয়, অপ্রাকৃতিক পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনৈতিক পরিবেশ, জাতি ও ধর্ম, শিক্ষা ও সংস্কৃতি। ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি বৈচিত্র্যের উপর কার্বন পরিবেশ নির্ভর করে। ভূপ্রকৃতির বৈচিত্র্যের উপর কার্বন পরিবেশ নির্ভর করে। ভূপ্রকৃতি তিন ভাগ করা যায়, যেগুলো আগেই বলেছি: পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। প্রাকৃতিক পরিবেশ কার্বন গঠন ও সম্প্রসারণের কাজ সহজ করে। বর্তমানে পৃথিবীর যে সমস্ত দেশ উন্নত, যেমন ইউএসএ, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশের প্রাকৃতিক সম্পদ অফুরন্ত। কার্বন গঠনের পূর্বে সেই স্থানে ভূপ্রকৃতির সুবিধা অসুবিধাগুলি কার্বাইদের অবশ্যই চিহ্নিত করা একান্ত প্রয়োজন। অপ্রাকৃতিক পরিবেশ, পপুলেশন দেশের অর্থনৈতিক উন্নতিতে যথেষ্টভাবে প্রভাব বিস্তার করে। জনবহুল দেশে সুলভ শ্রমিকের প্রাচুর্য দেখা যায়, ফলে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের প্রভৃতির উন্নতি ঘটে। অপ্রাকৃতিক পরিবেশ মানুষের চাহিদার স্বরূপ নির্ণয় করে প্রাকৃতিক পরিবেশের ধরন ও উন্নতির সোপান রচনা করে। ফলে স্বল্প জনসংখ্যা অনেক ক্ষেত্রে আবার দেশের অর্থনৈতিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এই অপ্রাকৃতিক পরিবেশটা কি বলতে দেখ, ব্যাপারটা বলছে পপুলেশন দেশের অর্থনৈতিক উন্নতিতে যথেষ্ট প্রভাব বিস্তার। পপুলেশন জনসংখ্যা, ঠিক আছে তো? জনবহুল দেশে, যেমন আমাদের মতন দেশ জনবহুল দেশ, প্রচুর, মানে 140 কোটির উপর লোক বসবাস করে। তো এই সমস্ত দেশে শ্রমিকের অপ্রাচুর্য না প্রাচুর্য হবে? মানে এই প্রাচুর্য মানে শ্রমিক প্রচুর পাওয়া যায়, প্রাচুর্য মানে প্রচুর, অপ্রাচুর্য তো হবে না। আমাদের দেশে শ্রমিকের অপ্রাচুর্য হবে না, শ্রমিক প্রাচুর্য মানে শ্রমিক প্রচুর পাওয়া যায়, ঠিক আছে? তো কোথায় শ্রমিক প্রচুর পাওয়া যায়? যেখানে জনবহুল দেশ সেখানে শ্রমিক প্রচুর থাকে, ঠিক আছে? ফলে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটবে, ঠিক আছে? আর বলছে অপ্রাকৃতিক পরিবেশ মানুষের চাহিদা স্বরূপ নির্ণয় করে কার্যকরের ধরন ও উন্নতির সোপান রচনা করে। স্বল্প জনসংখ্যা অনেক ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নতির পথে বাধা আসে। স্বল্প জনসংখ্যা। বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার দ্বারা অর্থনৈতিক কার্যাবলী প্রতিটি স্তরে উন্নতি ঘটানো সম্ভব। দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন কার্বন পরিবেশের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, ঠিক আছে? দেশে বিজ্ঞান মানে সায়েন্স ও টেকনোলজির উন্নয়ন কার্বন পরিবেশের ওপর বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। যে অঞ্চলের মানুষ বিজ্ঞান চর্চা, কারিগরি শিক্ষা ও প্রযুক্তিবিদ্যা উন্নত, সে অঞ্চলে খুব বেশি কার্বন প্রসার ঘটেছে। সেই জন্য কোনো অঞ্চলে কার্বন প্রতিষ্ঠা করতে হলে সেই অঞ্চলে কারিগরি পরিবেশের সুযোগ সুবিধাগুলি চিহ্নিত করা একান্ত প্রয়োজন। রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশও কিন্তু কারবারের উপর প্রভাব বিস্তার করে। রাজনৈতিক চিন্তাধারা, আদর্শ, মতামত কারবার পরিবেশ গঠনে অনুকূল কিংবা প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক পরিবেশ অনুকূল হলে কারবার সহজেই সমৃদ্ধিশালী হয়। রাজনৈতিক পরিবেশ প্রতিকূল হলে খুব তাড়াতাড়ি একটি সুপ্রতিষ্ঠিত কারবারি এই উদ্যোগও ধ্বংস হয়ে যেতে পারে। জাতি ও ধর্ম, বলছে বিভিন্ন দেশের কারবারি কার্যকলাপের বিভিন্ন দেশের কারবারি কার্যকলাপের পার্থক্যের মূলে রয়েছে জাতিগত বৈশিষ্ট্য, ধর্মের অনুশাসন ও সামাজিক বিধিনিষেধ। পৃথিবীর বিভিন্ন জাতির মানুষের মধ্যে মানসিক, চারিত্রিক ও শারীরিক শক্তির বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। মানে পৃথিবীতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, তাদের মধ্যে কি মানে মানসিক কিছু বৈশিষ্ট্য থাকবে, চরিত্রগত দিক থেকে কিছু বৈশিষ্ট্য থাকবে, আবার শারীরিক দিক থেকেও কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন ইসলাম ধর্মে সুদ গ্রহণ করা আর মদ্যপান নিষিদ্ধ বলে মুসলমান অধ্যুষিত দেশগুলিতে ব্যাংকিং ব্যবস্থা ও মদ্য শিল্পের প্রসার ঘটে। মানে মুসলিম যে ধর্মাবলম্বী আছে ওদের ওদের কাছে ইন্টারেস্ট, সুদ, সুদটাকে ভালো চোখে দেখা হয় না। আর একটা কি বললাম, মদ্যপান। এই জন্য ওদের দেশে মুসলিম যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে ব্যাংকিং ব্যবস্থার অতটা উন্নতি হয়নি, আর মদ্য শিল্প প্রসার ঘটে। এটাই নিয়ে মানে এই যে যারা মানে সবার জন্য তো এটা অ্যাপ্লিকেবল না, মানে ম্যাক্সিমাম এটা দেখা গেছে যে মুসলিম যারা হয় না, তারা যতদূর জানি ওরা খুব একটা তোর এই যে মদ্যপান করে না। ঠিক আছে, মদ্যপান করে না। তো এটাই হচ্ছে তোর এখানটাই বলছে ইসলাম ধর্মে কি হয়, সুদ গ্রহণ আর মদ্যপান নিষিদ্ধ। ঠিক আছে, তো এটা নিষিদ্ধ। নিষিদ্ধ মানে কেউ করবে না এমন কথা না, মানে নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষেধ আছে। আমাদেরও তো অনেক কিছু নিষেধ আছে, আমাদের হিন্দু ধর্ম। তা আমরা কি সবাই সবকিছু মানি?
ওটাই আর কি বলছে। সুতরাং জাতিভেদ ও ধর্মীয় প্রভাব দেশের কারবারের উন্নতি ও অবনতিতে যথেষ্ট গুরুত্ব আরোপ করে। তাহলে ওরা নিশ্চয়ই সেই সব জায়গায় গিয়ে ব্যবসা খুলবে না যে ব্যাংকিং ব্যবস্থা উন্নতি করে নাই। কোম্পানি খুলবে, ব্যাংকিং ব্যবস্থা উন্নতি না হলে কোম্পানি চলবে কি করে? ব্যাংকিং ব্যবস্থা উন্নতি হতে হবে। শিক্ষা ও সংস্কৃতি। মানুষের শিক্ষা ও সংস্কৃতি কারবারের উন্নতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। মানুষের শিক্ষা, সংস্কৃতি, ধ্যান ধারণা, আচার আচরণ, ব্যবহার, নৈতিকতা, সততা প্রভৃতি উপাদানগুলি কারবারের গঠনে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আধুনিক শিল্প, কৃষি, পরিবহন কারবারের প্রসার ঘটাচ্ছে। সুতরাং মানুষের শিক্ষা দীক্ষার সাহায্য ছাড়া প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগানো সম্ভব নয়। প্রাকৃতিক সম্পদ প্রচুর পড়ে আছে, কিন্তু শিক্ষা দীক্ষা নেই, তুই কি করে ওটা ফুললি ইউটিলাইজ করবি? ইউটিলাইজ করতে পারবি না। এবার হচ্ছে কারবারের বিভিন্ন দিক, মানে ডিমেনশন অফ বিজনেস এনভায়রনমেন্ট। বিভিন্ন দিক কি কি? অর্থনৈতিক দিক, সামাজিক দিক, প্রযুক্তিগত দিক, রাজনৈতিক, আইনগত দিক। একই পয়েন্ট আবার আছে। অর্থনৈতিক পরিবেশ কি বলেছে? কারবারি প্রচেষ্টার ওপর সকল অর্থনৈতিক পরিবেশ প্রভাব বিস্তার করে। কারণ কারবারি সংস্থাগুলি যেরূপ অর্থনৈতিক পরিবেশে গড়ে ওঠে, সেই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে অগ্রসর হতে হয়। কারণ কোনো একটি দেশের কার্য পরিবেশ সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় বেশি হলে, ওই আবার ওই পয়েন্টটা তুলে দিচ্ছে, জাতীয় আয় আর মাথাপিছু আয় বেশি হলে, এই পয়েন্টটা বারবার দিচ্ছে, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। দেশের জাতীয় আয় মাথাপিছু আয় বেশি হলে এবং সাধারণ মানুষের মানে সঞ্চয় ও অর্থ বিনিয়োগের প্রবল ইচ্ছা থাকলে তখন এইসব অর্থনৈতিক অবস্থা কার্য পরিবেশের অনুকূল বলে বিবেচনা করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশগুলিতে তোর বিভিন্ন ধরনের অর্থ অবস্থা দেখা যায়, যেমন ইউএসএ, কানাডা, গ্রেট ব্রিটেন, জার্মানি, ঠিক আছে, জাপান প্রভৃতি দেশগুলি ধনতান্ত্রিক অর্থ অবস্থা লক্ষ্য করা যায়। ওই সমস্ত দেশে ব্যক্তিগত উদ্যোগের সুযোগ থাকায়, ঠিক আছে, বেসরকারি ক্ষেত্রে বৃহদায়তন কারবার গড়ে উঠেছে। এখানে কারবারের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। ক্রেতা সার্বভৌমত্ব, অযোগ্য কারবারির উচ্ছেদ, একচেটিয়া কারবারের প্রবণতা প্রভৃতি এই পরিবেশে লক্ষ্য করা যায়। মানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এই সমস্ত জিনিস খুব লক্ষ্য করা যায়। আবার মিশ্র অর্থব্যবস্থা ভারতে প্রচলিত। তার মানে এখানে ৩ টে প্যারাতে বোঝানো হয়েছে। যেমন দেখ, এতটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পেয়ে গেছে। এবার এবার কোথায় গেল? এই যে মিথ্যা অর্থব্যবস্থা, এটা 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 যে ভারত দিয়ে বলবে, হ্যাঁ? মিশ্র অর্থব্যবস্থা ভারতে প্রচলিত। এই অর্থব্যবস্থার বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করবে। সরকার শিল্প বিকাশের জন্য আহ সরকার শিল্পের উন্নতির জন্য প্রয়োজনীয় সহায়ক শিল্প গড়ে তুলবে এবং ক্ষুদ্রায়তন ও কুটির শিল্পের জন্য প্রয়োজনীয় কলা কৌশল সংক্রান্ত জ্ঞান সরবরাহ করবে। প্রয়োজন বোধে রুগ্ন শিল্পের ভার বহন করবে। রুগ্ন শিল্প মানে বুঝিস কোনগুলো? রুগ্ন শিল্প যে শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, রুগ্ন শিল্প। এক কথায় জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি সরকারি উদ্যোগ পরিচালিত হবে। অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি উদ্যোগকেও মিশ্র অর্থনীতিতে সমান উৎসাহ দেওয়া হয়েছে। তাহলে প্রথমটা বলেছে ধনতান্ত্রিক, তারপরটা বলেছে মিশ্র, এবং তারপরটা বলেছে কি সমাজতান্ত্রিক। রাশিয়া, চীন এবং পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু থাকায় বেসরকারি উদ্যোগের কোনো সুযোগ ছিল না। কাজেই এখানে ব্যক্তিগত মালিকানা থাকে না, রাষ্ট্রই সবকিছু পরিচালনা করে থাকে এবং সরকারি কর্মচারীরা রাষ্ট্রের পক্ষ থেকে কারবার পরিচালনা করে। ফলে এই সমস্ত কারবারে ব্যক্তিগত উদ্যোগ না থাকায় কারবারে দক্ষতা বৃদ্ধি সেরূপ দেখা যায় না। তবে পরিবেশের এই সব বিভিন্ন অবস্থা সম্পর্কে ধারণা থাকলে তাকে ব্যবহার করে কারবারি উদ্যোগ গ্রহণ করা সম্ভব। ৩ টে প্যারাতে বলেছে অর্থনৈতিক পরিবেশ, একটা তোর গণতান্ত্রিক, একটা মিশ্র, একটা সমাজতান্ত্রিক। এবার বলছে কি সামাজিক পরিবেশ। বলছে কারবারি পরিবেশ সামাজিক পরিবেশের উপর নির্ভরশীল। শিল্প ও বাণিজ্যের উন্নতি এবং প্রসারের জন্য অনুকূল সামাজিক পরিবেশ একান্ত প্রয়োজন। বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন জায়গায় বসবাস করে। তাদের সামাজিক রীতিনীতি ও ধর্মীয় আচার ব্যবহার বিভিন্ন রকমের। এক সময় ধর্মীয় রীতিনীতির ওপরই ব্যবসা বাণিজ্য নির্ভর করত। বর্তমানে শিক্ষা প্রসারের ফলে ধর্মীয় গোঁড়ামি অনেকখানি হ্রাস পেয়েছে, যার ফলে বিভিন্ন ধরনের ব্যবসার অনুকূল পরিবেশও সৃষ্টি হয়েছে। এমন অনেক কারবারি আছে যারা কালোবাজারি, মজুতদারি, ফাটকাবাজির মতো অসৎ ও সমাজ বিরোধী কাজের দ্বারা অর্থ উপার্জন করে।
এইরকম অসৎ ও সমাজ বিরোধী কারবারির উপস্থিতি সুস্থ কারবারি পরিবেশকে নষ্ট করে। বর্তমানে শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে কারবারিদের এইরকম অসামাজিক কাজকর্ম অনেক কমে গেছে, যার ফলে বর্তমানে সামাজিক অবস্থা ও অনুকূল কারবারি পরিবেশ সৃষ্টি করেছে। সুতরাং সামাজিক পরিবেশ মানুষের চিন্তাধারা, ধ্যান ধারণা, আচার, নিয়ম নিষ্ঠা প্রভৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। মানুষের শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ, কারিগরি দক্ষতা নিয়ে গড়ে উঠেছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ ও কারবারি পরিবেশের অঙ্গ। তাই উন্নত সামাজিক পরিবেশ উন্নত কারবারি পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে। সামাজিক পরিবেশের ব্যাপারটা কি বলেছে এখানটায়, দেখ এই জায়গাটায় একসময় কি আগেই বলেছিলাম ধর্মীয় রীতিনীতির উপরই একটা সময় ব্যবসা বাণিজ্য নির্ভর করতো। বর্তমানে এডুকেশন সিস্টেম ডেভেলপ করার ফলে ওই ধর্মীয় গোড়ামি থেকে মানুষ বেরিয়ে এসছে, ঠিক আছে, যার ফলে বিভিন্ন ধরনের ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন অনেক কারবারি আছে যারা কালো বাজারি মানে ব্ল্যাক মার্কেট করতো, মজুদদারি মানে মাল স্টক করে রাখতো, ফাটকাবাজি করতো, ঠিক আছে, তো ফাটকাবাজি মানে? স্পেকুলেটিভ মানে খুব সহজে টাকা কামানো যায়। ফাটকাবাজির মতো অসৎ ও সমাজ বিরোধী কাজের দ্বারা অর্থ উপার্জন করতো, ঠিক আছে, অসৎ কাজ এবং সমাজ বিরোধী, ঠিক আছে, এইরকম অসৎ বলছে এইরকম অসৎ ও সমাজ বিরোধী কারবারির উপস্থিতি সুস্থ কারবারি পরিবেশ নষ্ট করে। এরকম অসৎ কাজ, সমাজ বিরোধী কাজ, ঠিক আছে, সমাজ বিরোধী কারবারির উপস্থিতি সুস্থ কারবারি পরিবেশকে নষ্ট করে। বর্তমান যত শিক্ষা ডেভেলপ করেছে, এডুকেশন সিস্টেম উন্নত হয়েছে, তো মানুষ এই সমস্ত কাজ থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে, তো এই বলছে সামাজিক অবস্থা অনুকূল কারবারি পরিবেশ সৃষ্টি করেছে। প্রযুক্তিগত পরিবেশ। উন্নত প্রযুক্তিবিদ্যা শিল্পের উৎপাদন পদ্ধতির উন্নয়ন সম্ভব করে। মানে উন্নত প্রযুক্তিবিদ্যা বলেছে এখানে, কি বলছে, উন্নত প্রযুক্তিবিদ্যা। তোর প্রযুক্তিবিদ্যা যত বেশি উন্নত হবে, তোর উৎপাদন তত ভালো হবে, উৎপাদন পদ্ধতি তত উন্নয়ন হবে এবং উপযুক্ত মানের ভিন্ন ভিন্ন ধরনের পণ্য দ্রুত উৎপাদনে সাহায্য করা। উন্নত প্রযুক্তির ফলে পণ্যের মান বা গুণগত উৎকর্ষ বজায় রাখা সম্ভব হয়। শিল্প, ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য প্রয়োজন কুশলী কর্মী, দক্ষ কারিগর, পরিচালক, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিশেষজ্ঞ। তো আগেই বলেছি এটা। অনুকূল কার্মিক পরিবেশ গড়ে তুলতে পরিচালন বিদ্যা, প্রযুক্তিবিদ্যা, কারিগরি বিদ্যা, কম্পিউটার বিদ্যা অনেকখানি সাহায্য করে। যে সকল দেশে এরকম দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তি সহজলভ্য সহজেই পাওয়া যায়, সেখানে কারবার স্থাপন ও সম্প্রসারণ অনেক সহজ হয়। তবে আমাদের দেশের সুদক্ষ ব্যবস্থাপক, ইঞ্জিনিয়ার, অন্য বিশেষজ্ঞ গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেটা বললাম, ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইআইটি, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আইআইএম, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস, ঠিক আছে, অফ ইন্ডিয়া মানে আইসিএআই। এবার হচ্ছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশও কারবারের ওপর প্রভাব বিস্তার করে। রাজনৈতিক চিন্তাধারা, আদর্শ, মতামত, ঠিক আছে, কারবারের পরিবেশ গঠনে অনুকূল কিংবা প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক পরিবেশ অনুকূল হলে কারবার সহজেই মানে উন্নতি করে, আর রাজনৈতিক পরিবেশ প্রতিকূল হলে খুব তাড়াতাড়ি একটা সুপ্রতিষ্ঠিত কারবারি উদ্যোগ ধ্বংস। মানে তোর যদি পলিটিক্যাল যে সিস্টেম গুলো আছে, তা বলছে রাজনৈতিক পরিবেশ মানে পলিটিক্যাল এনভায়রনমেন্ট যদি প্রতিকূল হয়, তাহলে ব্যবসা, ভালো ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার অভাব দেখা দিলে, স্থায়ী সরকার গঠন করা সম্ভব না হলে, ঠিক আছে, সরকারের বাণিজ্য নীতিতে কারবারের অসুবিধা সৃষ্টি হলে, কারবারি প্রতিষ্ঠান মানে কারবারি প্রচেষ্টায় নিরুৎসাহ সৃষ্টি হয়। ফলে কারবারের উন্নতি আশানুরূপ হয় না। অন্যদিকে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে, অনুকূল কর নীতি, আমদানি রপ্তানি নীতি, বিনিয়োগ নীতি প্রভৃতি অনুকূল থাকলে কারবারি প্রেরণার সৃষ্টি হয় এবং কারবারের অগ্রগতি দেখা যায়। যে এখানে বলতে চেয়েছি যে দেশে যদি শান্তি শৃঙ্খলার অভাব দেখা দেয়, মানে নিয়ম কানুন ভালো করে শান্তি নেই, শৃঙ্খলা নেই, তারপর ধর স্থায়ী সরকার নেই, পার্মানেন্ট গভর্নমেন্ট নেই, ঠিক আছে, তো তাহলে সরকারের বাণিজ্য নীতিতে, ঠিক আছে, কারবারের অসুবিধা হলে কারবারি প্রচেষ্টায় নিরুৎসাহ দেখা যায়, সবাই ওরা উৎসাহ দেখাবে না। সরকারের যে বাণিজ্য সংক্রান্ত যে সরকারের নীতি আছে, সেখানে যদি অসুবিধার সৃষ্টি হয়, তাহলে কেউ ইন্টারেস্ট দেখাবে না এখানে ইনভেস্ট করা, বিজনেস করাতে। ফলে কারবারের উন্নতি আশানুরূপ হয় না।
অন্যদিকে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে অনুকূল কর নীতি মানে কি ট্যাক্স। গভর্নমেন্ট মানে কেউ ধর ব্যবসা করছে, এবার গভর্নমেন্ট প্রচুর ট্যাক্স নিচ্ছে, তাহলে দেখবে যে কোথায় ট্যাক্সটা কম আছে এগুলো দেখবে। আমদানি রপ্তানি নীতি মানে একটা নীতি আছে, যেমন ধর বিদেশ থেকে তুই যদি মাল কিনতে চাস, দেশের একটা নীতি আছে যে তুমি বিদেশ থেকে মাল কিনতে পারবে, ওই দেশ থেকে তুমি মাল কিনতে পারবে। দেখা গেলো ওই দেশের মাল তুই কম দামে পাচ্ছিস, কিন্তু দেশের সরকার বলেছে ওই দেশের উপর ব্যান করে না আমি, যেমন বাংলাদেশের উপর ব্যান চলছে যে না, বাংলাদেশকে আমরা কোনো মাল ওর থেকে নেবও না, দেবও না। এটাকে আমদানি রপ্তানি নীতি। এটা কে ঠিক করে? এটা তো আর কোনো, এটা সরকার ঠিক করবে, ঠিক আছে? বিনিয়োগ নীতি ইত্যাদি অনুকূল থাকে তাহলে কার্বের প্রেরণা সৃষ্টি হয়। তাহলে যে আইনগত পরিবেশ, দেশের মজুরি আইন, শিল্প আইন, মজুরি আইন মানে লেবার অ্যাক্ট, শিল্প আইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট, বৈদেশিক বাণিজ্য আইন, ফরেন ট্রেড অ্যাক্ট, একচেটিয়া কারবার প্রতিরোধ আইন, এমআরটিপি যেটাকে বলা হয়, ঠিক আছে তো, বিদেশি মুদ্রা আইন ইত্যাদি আইন কারবার স্থাপন, সম্প্রসারণ, মালিকানা নির্ধারণ, কারবার উন্নতি ইত্যাদির ওপর নির্ভর করে। অর্থাৎ কার্বের পরিবেশের ধরন ও উন্নতির সোপান রচনা করে এরা। উৎপাদন, ভোগ, বিনিময়, বন্টন, আয়, ব্যয়, বিনিয়োগ ইত্যাদি আইনগত পরিবেশের এক একটা উপাদান। শিল্পের ব্যাপক প্রসার, সরকারি কর নীতি, বাণিজ্য নীতি, কৃষি ও শিল্পে উন্নত প্রযুক্তিবিদ্যার ব্যবহার ইত্যাদি আইনগত পরিবেশের পরিচালক। সুষ্ঠু কার্বন পরিবেশ গড়ে তুলতে হলে এইসব উপাদান প্রাপ্তির সম্ভাবনা খতিয়ে দেখতে হয়। কোন দেশের সংবিধান, রাজনৈতিক কাঠামো, বিচার ব্যবস্থা, রাজনৈতিক দলগুলির দৃষ্টিভঙ্গি, বৈদেশিক নীতি, আইন শৃঙ্খলার অবস্থা, ব্যক্তি স্বাধীনতা কার্বন পরিবেশকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যে পরিবেশের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, উত্তম আইন শৃঙ্খলা, সরকারের আইন সরকারি আইন কানুনের সুষ্ঠু প্রয়োগ এবং নিরাপত্তা ইত্যাদি সূচিত হয়, তাকে আইনগত পরিবেশ বলে। বলছে শিল্পে শান্তি প্রতিষ্ঠা, উত্তম আইন শৃঙ্খলা ব্যবস্থা, সরকারি বাজার নীতি, বাণিজ্য নীতি, ঠিক আছে, কর নীতি ইত্যাদি আইনগত পরিবেশ সে বিভিন্ন উপাদান দেশের কারবারি পরিবেশের উপর অনেকখানি প্রভাব বিস্তার করে। এরপরে দেখ সাতের কোশ্চেনটা কি বলেছে, বলছে যে ইম্প্যাক্ট অফ বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিউ টু চেঞ্জ অফ পলিসি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বলছে কারবার ও শিল্পের ওপর ভারত সরকারের যে পরিবর্তিত নীতি প্রভাব, কারবার ও শিল্পের ওপর সরকারের যে নীতি চেঞ্জ হয়েছে না, সেটা সেটা বলবো যে প্রভাবটা কি দেখা যায়। এলপিজি প্রথমে বলছে, এলপিজি কনসেপ্ট, উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়ন। তিনটে কথা বলেছে, উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে নতুন শিল্পনীতি তৈরি করলো, ঠিক আছে তো, ভারতের শিল্পের উন্নয়নের হার সেভাবে বাড়েনি। স্বাধীনতার সময় ভারতের শিল্প কাঠামোর মূল ভিত্তি ছিল খুবই দুর্বল এবং শিল্পক্ষেত্রে নানা সমস্যা জর্জরিত ছিল। তাই স্বাধীনতার পর এদেশের সরকার সুস্পষ্ট শিল্পনীতি ঘোষণা করে। অবশ্য সরকার বিভিন্ন সময়ে এই শিল্পনীতির পরিবর্তন করেছে। অর্থনীতি সংস্কারের প্রয়োজনে 1991 সালের 24শে জুলাই ভারত সরকার নতুন শিল্পনীতি ঘোষণা করে। এই লাইনটা দাগ দিয়ে নেয়। ভারত সরকার কবে শিল্পনীতি ঘোষণা করে? ভারত সরকার নতুন শিল্পনীতি কবে ঘোষণা করে? 1991 সালের 24শে জুলাই। সরকারের উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়নের নীতি আমাদের দেশের কারবার ও শিল্পকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, ঠিক আছে। এই প্রভাবগুলি হলো, দেখ, কারবার ও শিল্পের উপর সরকারের পরিবর্তন নীতির প্রভাব কি কি পয়েন্ট দিয়েছে? প্রতিযোগিতা বৃদ্ধি বলে একটা পয়েন্ট দিয়েছে, চাহিদা বৃদ্ধি দিয়েছে, ঠিক আছে, প্রযুক্তিগত পরিবেশের দ্রুত পরিবর্তনের প্রয়োজনীয়তা, মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা, বাজারমুখী কাজ।
হ্যাঁ হ্যাঁ, 3 পেজ পড়াবো না আজকে, আজকে এটা পড়িয়ে সীমাবদ্ধতা একটু পড়াবো, পরের দিন আর প্রতিযোগিতা বৃদ্ধি, লাইসেন্সিং পদ্ধতির পরিবর্তন ও বিদেশি বিনিয়োগের অবাধ সুযোগ সৃষ্টির ফলস্বরূপ এখন ভারতীয় কারবারি পরিবেশে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। তাহলে ভারতবর্ষে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে কেন? ভারতের কারবারি পরিবেশে লাইসেন্সিং পদ্ধতির পরিবর্তন ও বিদেশি বিনিয়োগের অবাধ সুযোগ সুযোগ সৃষ্টি। অবাধ সুযোগ মানে কোনো বাধা নেই, কোনো বাধা নেই, অবাধ, কোনো বাধা নেই। লাইসেন্সিং পদ্ধতির পরিবর্তন আর হচ্ছে বিদেশি বিনিয়োগ। বহু কোম্পানি পুঁজিতে টিকতে না পেরে বাজার ছেড়ে চলে যাচ্ছে। ভারতীয় কোম্পানিগুলি বিশেষত ব্যাংক, বীমা, বিমান পরিষেবা, তথ্য প্রযুক্তি প্রভৃতির ন্যায় সেবা পরিবেশন শিল্পগুলি প্রতিযোগিতার মাত্রা বিশাল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। চাহিদা বৃদ্ধি, উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন মানে এলপিজির সঙ্গে মিল রেখে ভারতের শিল্পনীতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই কারণে বহু বিদেশি কোম্পানি ভারতের বাজারে প্রবেশ করছে, ফলে ক্রেতারা চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পণ্য ঠিক আছে, ক্রয়ের সুযোগ পাচ্ছে। তাই ক্রেতাদের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 3, প্রযুক্তিগত পরিবেশে দ্রুত পরিবর্তন, দ্রুত পরিবর্তনশীল চাহিদা এবং সেই অনুযায়ী উৎপাদন ব্যবস্থা চালানোর জন্য প্রয়োজন হয়ে পড়ে দ্রুত পরিবর্তনশীল উন্নত প্রযুক্তি। 1991 সালে শিল্পনীতিতে বিদেশি মূলধন ও বিদেশি প্রযুক্তির অবাধ প্রবেশের পথে প্রায় সমস্ত বাধাই অপসারিত করা হয়। আর্থিক ও প্রযুক্তিমূলক শক্তি খুব বেশি হওয়ায়, ঠিক আছে, তারা কম দামে উচ্চ গুণসম্পন্ন পণ্য ক্রেতাদের থেকে নিতে পারে। ভারতবর্ষে জানিস একবার খারাপ কন্ডিশন ছিল, মানে এখন মাঝে যেটা পাকিস্তান বা শ্রীলঙ্কায় হয়েছিল, সেটা ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে। সালটা বলছি 1991-এ, ঠিক আছে। ভারতবর্ষের কাছে পুরো দেশের কাছে 15 দিনের খাবার মজুদ ছিল। 15 দিনের খাবার মজুদ ছিল, আর কেউ ছিল না। সেই অবস্থায় সেই সময় ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ছিল হচ্ছে উম, নামটা ঠিক মনে পড়ছে না মানে এই মুহূর্তে। হ্যাঁ, পিভি নরসিংহ রাও, ঠিক আছে। উনি তখন প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে, সেই সময় প্রধানমন্ত্রী ছিল। আর সেই সময় আমাদের দেশের অর্থমন্ত্রী ছিল একজন, কংগ্রেস আমলে আমাদের অর্থমন্ত্রী ছিল তখন, মারা গেল কিছুদিন আগে, মারা গেছে উনি। মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, ঠিক আছে, উনি মারা গেছেন। উনি প্রধানমন্ত্রী ছিল আমাদের দেশে, ঠিক আছে। উনি কিন্তু মানে ওয়েল এডুকেটেড, উনি ইকোনমিক্স, অর্থনীতিবিদ, ঠিক আছে। উনি একটা কনসেপ্ট নিয়ে এসেছিল, কি 1991 সালে বলছেন এলপিজি কনসেপ্ট নিয়ে এসেছিল। উনি এলপিজি কনসেপ্ট নিয়ে এসেছিল, মানে মানে ভারতের অবস্থা এত খারাপ ছিল, বলতে বিদেশি বিনিয়োগ কর, তারপর দেশ দাঁড়িয়ে গেছে। বিদেশি বিনিয়োগ, ওই কারণের জন্য ওনাকে সবাই সেলুট করে, মানে যারা বিরোধী গোষ্ঠী ছিল তারাও এখনো সেলুট করে, মানে এই কনসেপ্টটা নিয়ে আসার জন্য। বিদেশি বিনিয়োগ, এই বলছেন বিদেশি বিনিয়োগের কোনো বাধা ছিল না। তখন ভারত সরকার, আমার ঠিক মনে হচ্ছে লন্ডন থেকে একটা কত কোটি টাকা নিয়েছিল, উনি নিয়ে এসেছিল দেশকে চালানোর জন্য। এই যে এলপিজির সঙ্গে মিল রেখে ভারতের শিল্পনীতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। ভারতের অর্থনৈতিক উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়ন প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1991 সালে সরকারি উদ্যোগাধীন সংস্থাগুলিতে কিছু সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে কার্য প্রতিষ্ঠানগুলিকে নিয়মিতভাবে তাদের কাজ করার পদ্ধতি পরিবর্তন করতে হচ্ছে। মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা, কারবারের ব্যবস্থাপনাকে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে মানব সম্পদকে প্রশিক্ষিত ও দক্ষ গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থার আয়োজন করতে হয়। এই যে মানব সম্পদ উন্নয়নের প্রয়োজন, মানে কোম্পানিতে তো অনেক মানে হিউম্যান লেবাররা কাজ করবে, ওদেরকে উন্নয়ন করতে হবে, ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। কারবারের ব্যবস্থাপনাকে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে মানব সম্পদকে প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থার আয়োজন করতে হয়। নতুন নতুন বাজারের পরিস্থিতিতে অপেক্ষাকৃত উচ্চ দক্ষতা ও বিরাট দায়িত্ব সম্পন্ন লোকের প্রয়োজন হয়। তাই আজকের কারবারি পরিবেশে মানব সম্পদ উন্নয়ন সাধন বিশেষ জরুরি। লাস্ট পয়েন্ট বলেছে বাজারমুখী কাজ। বলছে বাজার গবেষণার পর, মানে মার্কেট রিসার্চের পর দ্রব্য ও সেবার চাহিদা এবং সম্ভাবনা সম্পর্কে অনুমান করে দ্রব্য ও সেবার উৎপাদন কার্য সম্পাদিত হয়। কিন্তু বর্তমানে প্রতিযোগিতামূলক কারবারি জগতে
প্রতিযোগিতার সাফল্য লাভ করার জন্য কার্বি পজিশনগুলোকে প্রথমে বাজার সমীক্ষা করতে হয়, মানে মার্কেট সার্ভে করতে হয়, এবং তারপর দ্রব্য সামগ্রী উৎপাদন করতে হয়। ভারতে কারবারি পরিবেশের পরিবর্তন প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করে। কোনো কোনো প্রতিষ্ঠান ভালো অবস্থা থেকে খারাপ অবস্থায় চলে যায়, আবার কোনো কোনো প্রতিষ্ঠান খারাপ অবস্থায় ভালো অবস্থায় চলে আসতে পারে। অ্যালফ্রেড মার্শাল বলেছেন কি, এই কথাটা ইম্পর্টেন্ট লাইন, অ্যালফ্রেড মার্শাল যেটা বলেছেন, প্রত্যেক ব্যবসায় বড় প্রতিষ্ঠানের উত্থান পতন ঘটেই চলে। কোনো এক মুহূর্তে কোনো এক প্রতিষ্ঠান ক্রমবর্ধমান পর্যায় এবং অন্য কোনো প্রতিষ্ঠান পর্যায়ে পর্যায়ে থাকে। অর্থাৎ ব্যবস্থাপকগণ কার্বনের পরিবেশ পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন। লাস্ট পয়েন্ট পড়বো, এটা অলরেডি আগে বলে দিয়েছি। এই কার্বনের পরিবেশের অসুবিধাটা কি বলতে, এটাই হচ্ছে প্রতিকূল প্রতিকূল। প্রতিকূলটাই দেখা আছে। প্রথম পয়েন্ট কি, মূলধনের অভাব। প্রথম পয়েন্ট মূলধনের অভাব, এটা পড়ার কিছু নেই। মূলধনের অভাব কি বলবো, মিশ্র অর্থনীতি দেশ ভারতবর্ষ কি মিশ্র অর্থনীতি দেশ। মিশ্র অর্থনীতি দেশ। নেক্সট পয়েন্ট কি বলেছে, প্রযুক্তিবিদ্যার অভাব। ঠিক আছে, বলছে ভারতবর্ষে যে বিজনেস হয় না, এর অসুবিধা কি, ভারতবর্ষের কার্বনের অসুবিধা কি, একটা যে মূলধনের অভাব, একটা যে মিশ্র অর্থনীতির অভাব, একটা যে প্রযুক্তিবিদ্যার অভাব। ঠিক আছে, তো একটা হচ্ছে উদারীকরণ ও বিশ্বায়নের অভাব, একটা হচ্ছে উদারীকরণ ও বিশ্বায়নের অভাব। ঠিক আছে, তো উদারীকরণ ওই বললাম এলপিজি। উদারীকরণ ও বিশ্বায়নের অভাব, উদারীকরণ ও বিশ্বায়নের ফলে ভারতের বাজারে বহু বিদেশি কোম্পানি প্রবেশ করেছে। উদারীকরণ ও বিশ্বায়নের ফলে ভারতবর্ষের বহু মার্কেটে এই কনসেপ্ট আসার পর অনেক বিদেশি কোম্পানি ভারতে প্রবেশ করেছে বিজনেস করার জন্য, উদারীকরণ ও বিশ্বায়নের ফলে। এই বিদেশি কোম্পানিগুলি আর্থিক দিক থেকে খুবই শক্তিশালী, ফলে ভারতীয় কোম্পানিগুলি বিদেশি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না। দক্ষ ব্যবস্থাপনার অভাব, উন্নয়নশীল দেশে উন্নত মানের পরিচালনা ব্যবস্থা এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অভাব দেখতে পাওয়া যায়। ব্যবস্থাপকরা যদি অদক্ষ হন, তাহলে কখনোই কোনো দেশের শিল্পের বিকাশ সম্ভব নয়। তাই ভারতের মতো দেশে উন্নত ব্যবস্থাপনা কার্বন পরিবেশের প্রতিকূল। সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা, যে কোনো দেশের শিল্প গঠনে সামাজিক ও অর্থনৈতিক স্থিরতা একান্ত প্রয়োজন। অস্থির সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভারতের কার্বন পরিবেশের অন্তরায়। এছাড়া ভারতের তীব্র বেকারি ও অর্থনৈতিক অবস্থা কারবার গঠনে প্রতিকূল অবস্থার সৃষ্টি করেছে। যে এই পয়েন্টগুলো পড়ার আমার 3টে টপিক আছে, এটা পরের দিন পড়াবো। কিন্তু এই যে টপিকগুলো পড়ালো, এখন জাস্ট পয়েন্টগুলো পড়বি, জিনিসগুলো একটু পড়, একটু দেখে নেওয়ার চেষ্টা করিস।